আছে এবং সুস্থ আছি তোমাদের সাথে। ভাইয়ার আজকে হচ্ছে বাংলা টপ 300 এমসিকিউর 3 নাম্বার ক্লাস, যেখানে আমরা আজকে পদ্ম থেকে শুরু করব। গত 2টা ক্লাসে আমরা বাংলা প্রথম পত্রের প্রায় 100+ এমসিকিউ সলভ করছি, যেগুলো হচ্ছে গদ্য থেকে ছিল এবং মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমরা পদ্ম থেকে শুরু করব। খুব গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো ভাইয়া টপ 300 এমসিকিউর মধ্যে ওই এমসিকিউগুলো রাখছি, যেগুলো হচ্ছে আমাদের মানে পরীক্ষায় আসার মতো, প্লাস এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো খুবই মানে মোটামুটি লেভেলের একটা কঠিন, যেই এমসিকিউগুলো পরীক্ষা আসলে স্টুডেন্ট আটকে যায়। সো এই লেভেলের কোশ্চেনগুলো নিয়ে ভাইয়ের এই আয়োজনটা। সো আমরা একটু দ্রুত করে চলে আসি এবং একটু দ্রুত করে ক্লাসটা একটু সবাই যার যার জায়গা থেকে শেয়ার করে দেয় এবং সর্বোচ্চ জায়গায় মেনশন করে দেয় এবং মানে প্রত্যেকটা ফ্রেন্ডকে মেনশন করে দিব। এই ক্লাসগুলো তোমার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এই ক্লাসগুলো তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে এই এমসিকিউগুলো। তুমি সারা জীবন এমসিকিউ পড়ছো, একটু ভালো করে বুঝো। আমি তোমাকে মনে করি পিডিএফটাও দিয়ে দিলাম, বাট তুমি শুধুগুলো পড়ে গেছো, কোনো লাভ নেই। আমি তোমাকে বারবার বলছি, আমি যে এই যে 300 এমসিকিউ সলভ করাবো, এই 300 এমসিকিউ আমি সলভ না, এই 300 এমসিকিউ আমি বিশ্লেষণ করে পড়াবো এবং এর বাইরে যখন বলছি আর কিছু লাগবে না মানে লাগবে না। সো জাস্ট এই 300 এমসিকিউ ভাইয়ের সাথে পড়িও। ওকে ফাইন, আসো। ওকে 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 ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে 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 ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু ক্লাসটা ঝটপট করে শেয়ার করে দিই, সবাই একটু ক্লাসটা ঝটপট করে শেয়ার করে দিই। ওকে সাইদ ভাই, সাইদ ভাই, বনি আমিন পেজে ক্রস পোস্ট হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা যারা যে পেজে আসো না কেন, আমাদের অ্যাকাউন্টিং লাভার্সে হবে, বনি আমিনে হবে না আর কি। তোমরা জানি না তোমরা কে কোন পেজে আসো, আমাদের অ্যাকাউন্টিং লাভার্স হবে। কেমন, আমাদের অ্যাকাউন্টিং লাভার্স থেকে ক্লাসগুলো হচ্ছে। ওকে ফাইন, একটু ভাইকে জাস্ট 1 মিনিট সময় দাও, তোমরা ক্লাসটা একটু সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দাও। কেমন, ক্লাসটা একটু শেয়ার করে দাও ভাই, একটু আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি। জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট সময় নিয়ে আমি একটু সবগুলো গ্রুপে আমাদের শেয়ার করে দিচ্ছি। কেমন, তোমরা জাস্ট একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই চলে আসছো। ক্লাসটা একটু সর্বোচ্চ জায়গায় শেয়ার করে দাও। কেমন, ওকে 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 ওকে, আমার শেয়ার করা ডান, শেয়ার করা ডান, মোটামুটি ডান। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ শেয়ার করা আমার ডান। ওকে 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 ওকে, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার করে ডান মানে শেয়ারটা করে ভাইকে একটা ডান লেখো। কেমন, ওকে আসো। গত 2 দিনে আমরা মোটামুটি আমাদের টপ 300 এমসিকিউর প্রায় 100 এমসিকিউ আলহামদুলিল্লাহ আমাদের ডান। আজকে থেকে আমরা মোটামুটি কয় নাম্বার এমসিকিউতে যাবো, আমরা 100-র পরে, অর্থাৎ পদ্ম থেকে যে এমসিকিউগুলো শুরু হয়েছে এর পরে যাবো। কেমন, ওকে। সো ভাইয়া কথা না বাড়ায় আমি এক্ষুনি শুরু করে দিচ্ছি। তোমরা একটু যার যার জায়গা থেকে ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করে দাও এবং সর্বোচ্চ একটু মেনশন দিয়ে দাও, কারণ অনেকে একটু পরে আসবে, এরপরে ক্লাসের মানে মাঝখানে এসে কিছু বুঝবে না। কেমন, ওকে ওকে ওকে। আজকে হচ্ছে আমাদের 101 নাম্বার থেকে আমরা আজকে কবিতা থেকে শুরু করব। আমরা আজকে কোন জায়গা থেকে শুরু করব? ওকে ফাইন, আমরা রেডি। ওকে, তাহলে সবাই রেডি, স্টেডি অ্যান্ড গো। আমরা তাহলে শুরু করি সোনামণিরা, আমরা তাহলে শুরু করি। ওকে, ক্লাসে উপস্থিতি এখনও কম, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, তোমরা একটু ক্লাসটা, আলহামদুলিল্লাহ শেয়ার ডান। ওকে ফাইন, ওকে 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 ওকে। পিডিএফ কিন্তু সবাই পাবে না, এটা আমরা সবাই খুব ভালো করে জানি। পিডিএফ কিন্তু সবাই পাবে না, পিডিএফ কারা কারা পাবে এটাও আমরা জানি। ওকে ফাইন, আসো। এখন ভাই তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এই এমসিকিউগুলো। ওকে ওকে ওকে, আসো একটু লোডিং হোক, আমি এরপরে দেখাচ্ছি। মানে আমাদের অফিসের অবস্থা খুবই বাজে, মানে অফিসটা আজকে চেঞ্জ করবে আর কি। তবু এত গরমের মধ্যে ভাইয়া ক্লাসগুলো নিচ্ছে। আসো আমরা কথা না বাড়াই, আমরা একটু বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছি। আসো, নাম্বার 1 কোশ্চেন, থরে বিথরে কথাটির অর্থ কি? এবং তোমরা একটু ভাইকে বলো তো, এটার অর্থের পাশাপাশি ভাইকে বলবা এটা কোন কবিতা থেকে আসছে। ভাইকে বলো তো, থরে বিথরে এই শব্দটা কোন কবিতার মধ্যে আছে? ভাইকে বলো তো। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে সোনার তরী পদ্ম। এটা কোন পদ্ম বলো তো? সোনার তরী পদ্ম থেকে আমার এই কোশ্চেনটা করা। কোন পদ্ম থেকে বলো তো? সোনার তরী পদ্ম থেকে। আসো তাহলে থরে বিথরে কথার অর্থ কি বলো তো? এটা আমরা প্রত্যেকে জানি হচ্ছে স্তরে স্তরে। কি বলো তো? স্তরে স্তরে, অথবা এটা আরেকটা অর্থ আছে কি সুবিন্য স্তরে। কি বলতো? সুবিন্য স্তর হইতে পারে। কেমন, তাহলে স্তরে স্তরে সুবিন্যস্ত স্তর হইতে পারে। ওকে, তাহলে থরে ভিতরে মানে কি স্তরে স্তরে সুবিন্যস্ত স্তরে বা সুবিন্য স্তরে এভাবে দিতে পারে, বাট কিছু কিছু ক্রমশ উপরে একের পর এভাবে না, স্তরে স্তরে। ওকে ফাইন, আসো এরপর 102 নম্বর কোশ্চেন না, তরু ছায়া মসি মাখা, এই শব্দবন্ধে মসি কি অর্থে ব্যবহৃত হয়েছে? দেখছো, তাহলে এই একটা জিনিস ভালো করে খেয়াল রাখবা। কবিতা থেকে যখন আমার প্রশ্ন আসবে, আই রিপিট, কবিতা থেকে যখন আমার কোশ্চেন আসবে, এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে।
কোন শব্দ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ শব্দার্থ প্লাস ভাবার্থ থেকে আমার কবিতার কোশ্চেন আসে, শব্দার্থ প্লাস ভাবার্থ থেকে আমার কবিতার কোশ্চেন আসে। আসো, এই যে তরু ছায়া মসি মাখা, এখানে মসি দ্বারা কোন রং বুঝাইছে, এটা আমরা যারা কবিতাটা ভালো করে পড়ছি আমরা সবাই জানি। মসি দ্বারা এখানে কালো রং কি বুঝাইছে, কোন রং, কালো রং কি বুঝাইছে। ওকে ফাইন, আসো মসি দ্বারা কোন রং কি বুঝায়, কালো রং। আসো এখন এই যে শব্দার্থগুলো আসে, তাহলে আমরা এখানে দুইটা প্রশ্ন পেলাম, একটু যেমন শব্দার্থ থেকে দিছে, আর একটা হচ্ছে কবিতা থেকে একটা ওয়ার্ড দিয়ে বলছে এটা কি বুঝাইছে। তো শব্দার্থ প্লাস ভাবার্থ এই দুইটা জায়গা থেকে আমার কোশ্চেন আসবে। আসো এখন ভাই তোমাদেরকে এই সোনারতরী কবিতার কিছু শব্দার্থ দিয়েছে যেগুলো আমার বিগত সালের প্রশ্ন আসছে, যেমন গরজ মানে কি, গর্জন করা, খুর দ্বারা মানে কি, খুরের মতো ধারালো, এটা আমার অনেকবার প্রশ্ন আসছে, এইচএসসি বা অ্যাডমিশন অনেকবার প্রশ্ন আসছে। খুর দ্বারা মানে কি বলতো, খুরের মতো ধারালো। খড় বর্ষা মানে কি বলতো, ধারালো বর্ষা। খড় বর্ষা মানে কি বলতো, ধারালো বর্ষা। ধরে ধরে মানে কি বলতো, স্তরে স্তরে বা সুবিন্যস্ত করে, এটা মাত্রই বলছি দেখছো। স্তরে স্তরে মানে কি, স্তরে সরি, ধরে ধরে মানে কি স্তরে স্তরে বা সুবিন্যস্ত স্তরে। তাহলে গরজ মানে গর্জন করা, খুর দ্বারা মানে খুরের মতো ধারালো, খড় বর্ষা মানে ধারালো বর্ষা, ধরে ধরে মানে স্তরে স্তরে বা সুবিন্য স্তরে। ওকে ফেন, আসো এরপরে যে তোমাদেরকে দেখালাম তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ডাকা, প্রভাত বেলা, এ পারেতে ছোট গাছ আমি একেলা। আসো এখন এই যে বলছো তরু ছায়া মসি মাখা, যারা ভাইয়ের কাছে আগে ক্লাস করছো, তরু ছায়া মসি মাখা ভাই বলছি, তরু ছায়া মানে কি, তরু মানে গাছ, মাথায় রাখবা তরু মানে কি গাছ, ছায়া মানে কি, ছায়া মানে তো বুঝো। এখন গাছের ছায়াটা কেমন হয় তোমরা খুব ভালো করে জানো, গাছের ছায়াটা একটু অন্ধকার লেভেলের হয়, এই কারণে মসি মানে হচ্ছে তোমার কালো। তাহলে গাছের ছায়ার অন্ধকার বা কালচে বর্ণ, এখানে কি বুঝেছে, গাছের ছায়ার অন্ধকার বা কালচে বর্ণটাকে বুঝাইছে। ওকে ফেন, আসো এখন দেখো তো এই জায়গা থেকে আরেকটা কোশ্চেন আসে, তোমরা কে কে আমাকে বলো তো, সোনারতরী কবিতায় কোন সময়ের উল্লেখ আছে ভাইকে বলো তো। এটা কি সকালের কথা উল্লেখ আছে, নাকি দুপুরের কথা উল্লেখ আছে, নাকি বিকালের কথা উল্লেখ আছে, নাকি সন্ধ্যার কথা উল্লেখ আছে, ভাইকে বলো তো। ভাইকে একটু বলো তো, ভাইকে একটু ভালো করে বলো, ভাইকে একটু ভালো করে বলো তো, সোনারতরী কবিতার মধ্যে কোন সময়ের কথা উল্লেখ আছে, ভাইকে বলো তো। সোনারতরী কবিতায় কোন সময়ের মধ্যে কোন সময়ের কথা উল্লেখ আছে, ভাইকে বলো তো। এটা আমরা অনেকেই জানেন। দেখো, তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ডাকা, প্রভাত বেলা, কোন সময়ের কথা উল্লেখ আছে, প্রভাত বেলা বা সকাল বেলার কথা উল্লেখ আছে। ওকে ফেন, এই জায়গা থেকে আরো কোন রকমের প্রশ্ন আসবে, সেটা হচ্ছে বাঁকাজল। এই তোমার কোশ্চেন আসবে বাঁকাজল কিসের প্রতীক। সোনারতরী কবিতা আমরা সবাই জানি এটা প্রতীকী কবিতা, মানে কবিতায় কবি বলছে একটা, বাট এটার ভাবার্থ যে আরেকটা। তো এই যে বাঁকাজল, এটা কোন মানে কি অর্থে ব্যবহৃত হয়েছে মাথায় রাখবা। বাঁকাজল হচ্ছে তোমার কিসের প্রতীক, কাল স্রোতের প্রতীক। বাঁকাজল কিসের প্রতীক, কাল স্রোতের প্রতীক। মানে চারদিকে বাঁকা জল করিছে খেলা, মানে জলগুলো এমন ভাবে খেলা করতেছে মনে হচ্ছে তার জীবন নিয়ে খেলা করতেছে, এরকম একটা অবস্থা। তো এই বাঁকা জলটা কিসের প্রতীক, কাল স্রোতের প্রতীক। কারণ আমরা সবাই জানি কাল স্রোত মানে কি, কাল মানে সময়, স্রোত মানে সময় স্রোত একবার গেলে আর ফিরে আসে না, মানুষের জীবন একবার গেলে আর ফিরে আসে না। এই কারণে বাঁকা জল হচ্ছে কিসের প্রতীক, কাল স্রোতের প্রতীক। তোমরা ভাইকে বলো তো, ছোট খাত যদি আসে, ছোট খাত বলতে কি বোঝানো হয়েছে, কে কে ভাইকে বলতে পারো বলো তো। ছোট খাত বলতে কি বোঝানো হয়েছে, কে কে বলতে পারো ভাইকে বলো। ক্লাসের স্টুডেন্ট খুবই কম, মানে মানে আমি আমার জায়গা থেকে এত কষ্ট করতেছি, তোমরা যদি জাস্ট একটু বাকিদেরকে মেনশন দিয়ে দেওয়া, তোমাদের মেসেঞ্জার তো গ্রুপ আছে শেয়ার করে দেওয়া, ফেসবুকে যদি সে মানে তোমাদের টাইম লেনে বা বাকি জায়গাগুলোতে শেয়ার করে দাও, এই ক্লাসগুলো তুমি খুঁজবা, তুমি বিলিভ মি, তুমি এই ক্লাসগুলো খুঁজবা। হয়তো এখন বুঝতেছো বাট পরীক্ষায় খুঁজবা যে আমি তো এমসিকিউ পারি না, কোন এমসিকিউগুলো পড়বো, তখন তুমি ঠিকই ক্লাসটা আবার এসে করবো। ওকে ফাইন, আসো ওকে ওকে আসো। এই যে আমরা অনেকেই পারছি, এই ছোটখাত দ্বারা বুঝাইছে এই পৃথিবী কি বুঝাইছে। কারণ মনে করো আমি তোমাকে দেখাচ্ছি, মনে করো আমাদের কবি যে বসে আছে, মনে করো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে করো কি, এটা হচ্ছে ক্ষেত, আর এই ক্ষেতের চারপাশে মনে করো নদী, এই নদীর পানিগুলো কি খেলতেছে খেলতেছে, আর এই নদীর এই পাড়ের মধ্যে তোমার কি কৃষক বসে আছে, মানে এটা দ্বারা বুঝাইছে নদীর ওপার হয়েছে তোমার কি, তোমার মানে প্রতীকী অর্থে ওপার, মানে এটা হচ্ছে তোমার দুনিয়া, আর যদি কবি মারা যায় স্রোত তাকে ভাসিয়ে পরকালে নিয়ে যাবে। সো এই কারণে এই ক্ষেত মানে এই পারেতে বসে আমি যে একলা, এই পার মানে কি এখানে বুঝাইছে কি, এটা দুনিয়াকে বুঝাইছে। কেমন, ওকে, মানে আমাদের এই ছোট্ট দুনিয়া, তাহলে এই একখানে ছোট খাত আমি একলা, মানে এই যে ছোট্ট পৃথিবীর মধ্যে আমি একা একা আছি, এটাই বলছে আর কি। ছোট খাত মানে কি এখানে পৃথিবীকে বুঝাইছে। কেমন, ওকে ফ্যান, আসো এরপরে আমরা পরের কোশ্চেনে যাচ্ছি।
আমরা তাহলে পরের কোশ্চেনে যাচ্ছি। স্লাইডটা একটু ডিস্টার্ব করতেছে, ভাই জাস্ট একটু খেয়াল করে নিচ্ছি। ওকে ফাইন, আসো এবার বলো 103 নাম্বার কোশ্চেন, সোনাতরী কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ আছে? দেখছো, তাহলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, কোন সময়ের কথা উল্লেখ আছে, কোন ঋতুর কথা উল্লেখ আছে, কোন মাসের কথা উল্লেখ আছে। দেখি এটা কে আনসার করতে পারো, ভাইকে বলো তো। সোনাতরী কবিতায় কোন মাসের কথা উল্লেখ আছে, ভাইকে বলো তো। সোনাতরী কবিতায় কোন মাসের কথা উল্লেখ আছে? আষাঢ়, ভাদ্র, শ্রাবণ, আশ্বিন। এটা আমরা সবাই জানি। শ্রাবণ গগন ফিরে, ওই যে আছে না, তাহলে কোন মাসের কথা ভাইকে বলতো? শ্রাবণ মাসের কথা। কোন মাসের কথা? শ্রাবণ মাসের কথা। এরপর 104 নাম্বারটা আনসার করো, সোনারতরী কবিতাটি কোন ছন্দে রচিত? কবিতার ছন্দ টেকনিকটা আমি তোমাদেরকে আগেও শিখেছি। কবিতার ছন্দ টেকনিক যেটা, ওইটা তোমাদেরকে আগেও শিখেছি, তো আমি এখন না বলি, এটা আমরা সবাই জানি। কোন ছন্দ বলো তো? মাত্রাবৃত্ত তুমি কোথায়, এই যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তাহলে কোন ছন্দ বলো তো? মাত্রাবৃত্ত ছন্দ। আসো এখন ভাই তোমাদেরকে এই জায়গাতে তোমাদের জন্য কি রাখছে দেখো, এই জায়গাতে দেখো তো, এই যে দেখো দেখো এই যে লাইনটা কই দেখো, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার দানে গিয়েছে ঘুরি, শ্রাবণ গগন গিরে গণমেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তাহলে দেখো তো কোন মাসের কথা উল্লেখ আছে ভাইকে বলো তো? কোন মাসের কথা উল্লেখ আছে? শ্রাবণ মাসের কথা। কোন মাসের কথা উল্লেখ আছে বলো তো? শ্রাবণ মাসের কথা উল্লেখ আছে। ওকে ফাইন, আসো এর পরের কোশ্চেনটা কি বলো তো? আসো 105 নম্বর কোশ্চেনটা আমরা আনসার করব। ঠাই নাই কথাটিতে মাঝির কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? এই যে মনে করো মাঝি বলছে ঠাই নাই, মানে যখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আমারও একটু কি তোমার নৌকার মধ্যে নাও, তখন মাঝি কি বলছে? ঠাই নাই ছোট সে তরি, মানে এই তরিটা অনেক ছোট, এখানে জায়গা নাই। এই ঠাই নাই দ্বারা সে কি বুঝেছে? হতাশ, অনাগ্রহ, নিবেদন না স্মৃতিচারণ? ভাই স্মৃতিচারণ কি? এখানে কি তার বইয়ের সাথে তার কাহিনী স্মৃতিচারণ করবে? হবে না। নিবেদন তো এখানে কোনো প্রশ্নই আসে না। হতাশ মানে কি? সে বলছে আমার এখানে জায়গা নেই। হতাশ তো সে না, হতাশ হতে পারে রবীন্দ্রনাথ হইতে পারে, মাঝি তো হতাশ না। মাঝি এখানে কি দেখেছে? অনাগ্রহ, যে আমার এখানে জায়গা নাই, তোমাকে আমি নিব না। আগ্রহ দেখায় না, অনাগ্রহ দেখাইছে। তাহলে ঠাই নাই দ্বারা কি প্রকাশ পাইছে বলো তো? অনাগ্রহ বলো। ওকে ফাইন, 106 নাম্বার, সোনাতরী কবিতায় কুল শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে বলছে কুল, কুল মানে কি? এটা কি নদীর পাড়, এটা কি ইহু জগৎ, এটা কি সৃষ্টিকর্ম নাকি আশ্রয়স্থল? দেখো এই যে বলছে একখানি ছোট গাছ আমি একলা, এই যে এই কুলে, কুলে একা বসে আছি নাহি ভরসা। এই যে কবি কুলে বসে আছে, মানে এই ছোট্ট দুনিয়াতে, প্রতীক অর্থে বুঝেছে কবি এই ছোট্ট দুনিয়াতে বসে আছে, শেষ বয়সে, কোনো ভরসা নাই, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এই কুল দ্বারা এখানে কি বুঝেছে বলতো? ডেফিনেটলি এই ছোট্ট দুনিয়া বা ইহু জগৎ যেটাকে বলে, এই ইহু জগৎকে বুঝেছে। কি বুঝেছে? এই ছোট্ট জগৎ বা ইহু জগৎ, বা এই ছোট্ট দুনিয়া বা ইহু জগৎকে বুঝেছে। ওকে ফাইন, আসো এরপরে 107 নাম্বারটা আসো। 100, এই যে কুলে একা বসে আছে নাহি ভরসা, এই কুল মানে কি? কৃষক রূপী কবিতা, মানে কবি বসে আছে একা একা কোথায়? এই ছোট্ট দুনিয়াতে। আসো এরপরে কোশ্চেনটা আনসার করো 107 নাম্বারটা, ঘন বর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে বলতো? এই যে ঘন বর্ষা বলছে কবিতার মধ্যে, আমরা দেখতে পাচ্ছি ঘন বর্ষা। ঘন বর্ষা মানে কি? মানে বর্ষাকালে অনেক ঘন ঘন না, ঘন বর্ষা মানে বর্ষাকালে কি ঘন ঘন হয় বলতো? তুমুল বর্ষা, প্রবল বর্ষা বা প্রবল বৃষ্টিপাত, এরকম কিছুকে বোঝায়। সেখানে কি হবে বলতো? এই যে ডেফিনেটলি কি হবে আমার? তুমুল বর্ষা বা প্রবল বর্ষা, এরকমটাতে বুঝাবো, রাইট? ওকে ফাইন, আসো এরপর 108 নাম্বারটা আনসার করো। সোনারতরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? তোমাকে আমি আগেও বলছি, এই কবিতার মধ্যে খুব বেশি পরিমাণে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে প্রতীক। কি বলতো? প্রতীক বলে, মানে প্রতীকের উপরে যে ওয়ার্ড গুলো আছে, ছোট ঘাত দ্বারা কি বোঝায়, এরপর তোমার মানে তোমার এই যে বাঁকা জল দ্বারা কি বোঝায়, এটা তোমাদেরকে আমি একটু আগেও পড়াইছি। খর বর্ষা দ্বারা কি বোঝায় একটু আগে পড়াইছি। বাঁকা জল বলতে কি বোঝা বলতো? বাঁকা জল বলতে কি বোঝায়? এটা আমরা সবাই জানি। বাঁকা জল হচ্ছে তোমার কি? এই যে বাঁকা জল হচ্ছে তোমার ধারালো জলস্রোত। বাঁকা জল মানে কি? সরি, বাঁকা জল মানে ধারালো জলস্রোত না। খর, ওই যে খুর দ্বারা, ওইটা দ্বারা বুঝে ধারালো খুর, বাট বাঁকা জল দ্বারা বুঝে এই মহাকালকে। মহাকাল মানে কি? আমি তোমাদেরকে বললাম না, বাঁকা জল মানে মনে করো এই যে কবি বসে আছে কোথায়? এই যে ছোট্ট ক্ষেতের মধ্যে কবি বসে আছে, চারপাশে পানি, বাঁকা জল খেলা করতেছে। অর্থাৎ জলগুলো এমন ভাবে খেলা করতেছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে তার ভাষায় নিয়ে যাবে, তার জীবন নিয়ে খেলা করতেছে। আর এই যে কে আমাদের জীবন কবজ করে? কে? আজরাইল। আর এটাকেই বলে তোমার কি? মহাকাল। এটাকে তোমার কি বলে? মহাকাল বলে। ওকে ফাইন, আসো এরপরে দেখো তো, এরপরে দেখো এখন এই জায়গাটা তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই জায়গাটা একটু ভালো করে দেখো। এই জাস্ট একটা স্লাইড স্ক্রিনশট দিয়ে নাও। সোনারতরী কবিতা থেকে যদি প্রশ্ন আসে, এই স্লাইড থেকে আসবে, প্লিজ টেক স্ক্রিনশট। সোনারতরী কবিতা থেকে যদি প্রশ্ন আসে, এই স্ক্রিনশট থেকে, সরি এই স্লাইড থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। দেখো
কৃষকের অতি চিনা মনে হয় কাকে? মাঝিকে। দেখে যেন মনে হয় চিনি উহারে কাকে? মাঝিকে। সোনাতরী কবিতাটা একটা রূপক কবিতা, আমি তোমার বলছিলাম সোনাতরী একটা রূপক কবিকে, মানে কবি বলছে একটা বুঝাইছে আরেকটা, এটাকে বলে রূপক কবিতা। কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবিতার লাইন কয়টা? 42টা। স্তবক কয়টা? 6টা। স্তবক মানে কি ভাইকে বলতো? কে কে বলতে পারো ভাইকে বলতো? স্তবক মানে কি এখানে ভাইকে বলতো? স্তবক মানে কি এখানে ভাইকে বলতো? স্তবক মানে কি বোঝায় এটা আমরা সবাই জানি। স্তবক মানে হচ্ছে প্যারা। স্তবক মানে কি? প্যারা। ওকে ফাইন। প্রত্যেকটা স্তবকে কয়টা লাইন? স্তবক মানে প্যারা আমার 6টা, মোট লাইন 42টা, ভাগ দাও 6 7 42, তার মানে আমার লাইন কয়টা আছে? 7টা। প্রথম লাইন গগনে গরজ মেঘ ঘন বর্ষা, শেষ লাইন কি? যাহা ছিল নিয়ে গেল সোনার আসো। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, এই জায়গাটা থেকে আমার প্রশ্ন আসবে। দেখো এই যে আমার রূপক অর্থে মানে প্রতীক অর্থে যেগুলো ব্যবহৃত হচ্ছে বা রূপক অর্থে যেগুলোতে ব্যবহৃত হচ্ছে, এই কবিতায় কৃষক দ্বারা কবি কাকে বুঝাইছে? কৃষক দ্বারা কবি নিজেকে বুঝাইছে, শিল্প স্রষ্টা বা কবিদের নিজেকে বুঝাইছে। ছোটকের দ্বারা কি বুঝাইছে? এই ছোট্ট দুনিয়ার সমগ্র জীবনকে, মানে তার এই ছোট্ট পৃথিবীর যে জীবন, এই হয়তোবা ছোট্ট পৃথিবী হবে, হয়তোবা ইহজগৎ হবে, নয়তোবা তার এই ইহজগতের তার যে তোমার জীবনটা ছোট্ট জীবন, এটাকে বুঝাইছে। বাঁকা জল কিসের প্রতীক? তোমাদেরকে বারবার বলছি, বাঁকা জল হচ্ছে কাল স্রোতের প্রতীক। বাঁকা জল কিসের প্রতীক? কাল স্রোতের প্রতীক। অথবা বাঁকা জল কিসের প্রতীক? মহাকালের প্রতীক। সরি, মহাকাল না, হ্যাঁ মহাকাল হইতে পারে। সোনার দান কি? এইটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে। সোনার দান হচ্ছে কবির কর্মের প্রতীক, বা এটা তোমার হইতে পারে কি? সৃষ্ট কর্ম। এটাকে কি বলে? সৃষ্ট কর্ম হইতে পারে। মানে কবির যে তোমার সাহিত্যগুলো আছে, মানে কবি এই জীবনে ছোট্ট এই জীবনে যা যা করছে, যে কবিতা নাটক উপন্যাস সাহিত্য এগুলো লিখছে, এগুলোকে একসাথে বলে সোনার দান বলে। রূপী করতে বোঝে তার কর্মগুলা, তার সাহিত্য কর্মগুলা। এরপরে নৌকা দ্বারা বা মাঝে দ্বারা কি বোঝায়? মহাকালকে বোঝায়। বলো এই জায়গাটা আমরা ক্লিয়ার কিনা? এই জায়গা থেকে আমার কোশ্চেন আসবে, এই জায়গা থেকে আমার কোশ্চেন আসবে। বলো এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ব্যাকে ডান লেখো, ক্লিয়ার হলে ব্যাকে ডান লেখো। এই জায়গাগুলো থেকে আমার কোশ্চেন আসবে। বলো এই জায়গাগুলো থেকে আমার প্রশ্ন আসবে। ওকে ফাইন, আসো তাহলে আমরা এরপরে যাচ্ছি। এরপরে হচ্ছে 109 নম্বর কোশ্চেন। সোনাতরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ আছে? আমি একটু আগে বলছিলাম যে এই কোশ্চেনগুলো আসে কোন মাসের কথা উল্লেখ আছে, অথবা কোন ঋতুর কথা উল্লেখ আছে, কোন সময়ের কথা উল্লেখ আছে। ভাই একটু আগে বলছিলাম, বলো তো ভাইকে, বলো আর্লি করে বলো কোন সময়ের কথা। ওই যে প্রভাত বেলা, প্রভাত বেলা, তাহলে কোনটার কথা বলো তো? প্রভাতের কথা উল্লেখ আছে। ওকে ফাইন, আসো এরপরে নিঠুরিয়া অর্থ কি? নিঠুরিয়া অর্থ কি ভাইকে বলো তো? নিঠুরিয়া অর্থ কি? নিঠুরিয়া অর্থ কি? এইটা বলার আগে ভাইকে বলো এটা কোন কবিতার কোশ্চেন, দেখি কার কার মনে আছে ভাইকে বলো তো, কার কার মনে পড়ছে ভাইকে বলো তো। এই যে নিঠুরিয়া অর্থ কি, এই নিঠুরিয়াটা কোন কবিতা থেকে আসছে? এটা আমরা সবাই জানি। নিঠুরিয়া মানে হচ্ছে নিষ্ঠুর কথা। ওই যে মুখে সে আমাকে বলে নিঠুরিয়া বাণী, হ্যাঁ, এরপরে আমি তার মুখখানি কি সাজাই, এরকম একটা লাইন আছে না? তো নিঠুরিয়া মানে কি? নিষ্ঠুর। নিঠুরিয়া মানে হলো আমার নিষ্ঠুর। এটা প্রতিদান কবিতার শব্দার্থ। আসো এখন এই জায়গাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে জাস্ট তোমার এই যে প্রভাত বেলা একটা সোনাতরী কবিতার। আসো এখন আমি তোমাদেরকে এখানে দেখাই প্রতিদান কবিতার একটা শব্দার্থ দিছি আমি তোমাদেরকে বারবার বলছি কবিতার শব্দার্থগুলো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এই কারণে ভাই প্রতিদান কবিতার যত শব্দার্থ আছে ভাই তোমাকে এক জায়গায় দিয়ে দিয়েছি। জেবা মানে কি? যে বা যিনি। বিরাগী মানে কি? নিষ্পৃহ বা উদাসীন বলি আমরা। দ্বিগল রজনী মানে কি? দীর্ঘ রজনী। বিষে ভরা বান মানে কি? কটু কথা। আমাদের একবার বান মানে কিন্তু কথা, বিষে ভরা বান মানে কটু কথা। কুল মানে কি? কুল মানে বংশ বা আভিজাত্য। মালঞ্চ মানে কিন্তু ফুলের বাগান, আমরা অনেকে এটাকে ফুল বলে থাকি, বাট না, মালঞ্চ মানে ফুল না, ফুলের বাগান। নিঠুরিয়া মানে কি? নিষ্ঠুর। ঠাই মানে কি? স্থান। এরপরে নিরন্তর মানে কি? অবিরাম। বান মানে কি? তীর। বান মানে কি? তীর। ওকে ফাইন, আসো বান মানে আমার তীর, আবার এখানে বান মানে কিন্তু কথা। আসো এবার ভাইকে বলো শব্দার্থগুলো একবার একটু পড়ে ভাইকে ডান বলো। শব্দার্থগুলো একবার একটু ভাইকে পড়ে ডান বলো। শব্দার্থগুলো একবার একটু পড়ে ভাইকে ডান বলো। এই জায়গা থেকে প্রশ্ন আসবে, নাহলে আমি এত কষ্ট করে শব্দার্থগুলো এখানে অ্যাড করে দিতাম না। শব্দার্থগুলো অ্যাড করে ভাইকে একটু বলো ডান। ওহো ওহো, আচ্ছা এক্সট্রিমলি সরি, মানে আমি দেখিও না যে নেট প্রবলেম করছে, মানে নেটে যে আটকে গেছে আমি দেখিও না, এটা একবারে সরি, মানে ভাই এটা খেয়ালই করে নেই। মানে নেট যে কাটা গেছে আমি খেয়ালে করি না। ওকে আচ্ছা, অনেকে হয়তো বা চলে গেছে, ওদেরকে একটু মেনশন দিয়ে নিয়ে আসো, ওরা ভাবছে যে লাইভ কেটে গেছে। আসো
নেট প্রবলেম হলে যারা আমার সাথে মেসেঞ্জারে কানেক্টেড আছে ডিরেক্ট কল মারি দিবে আমার, কারণ আমি তো খেয়ালই করি না কেমন যে নেট জেগে, আমি তো পড়াইতেছি। আসো এখন দেখো, মোর বুকে যাবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি। এই যে বলছে কবর বেঁধেছে, এই কবর মানে কি, তাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে বা তাকে কষ্ট দিয়েছে। তো কবর বেঁধেছে মানে এখানে কি মৃত্যু যন্ত্রণা হবে, কেমন বা কষ্ট হবে। আসো এর পরের কোশ্চেনটা আমরা আনসার করি, এর পরেরটা আমরা আনসার করি, এর পরের কোশ্চেনটা আমরা আনসার করি। ওকে আসো এবার 113 নম্বরটা দেখো, কবি কবরের বিনিময়ে দিতে চান কি। দেখো এই যে মাত্র মোর বুকে যাবা কবর বেঁধেছে, কবি এই কবরের বিনিময়ে তাকে কি দিতে চান? ঘর দিতে চান, ফুল বালঞ্চ দিতে চান, দিঘির রজনী, নাকি ফুল দিতে চান? তোমরা ভাইকে আনসার করো তো, কি দিতে চান ভাইকে বলো তো, কি দিতে চান ভাইকে বলো তো। এটা আমরা সবাই জানি, এই যে মাত্র আমরা পড়লাম না। দেখো মোর বুকে যাবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। মানে ফুল মালঞ্চ মানে কি, মালঞ্চ মানে ফুলের বাগান, নট অনলি তাকে ফুল, ফুলের বাগান শুদ্ধ তাকে আমি ভরার জন্য ট্রাই করি। সো কি দিয়ে থাকি, ফুল মালঞ্চ হবে। ওকে ফেন আসো 114 নম্বরটা আনসার করো। কবি ফুল দান করেন কিসের বিপরীতে? কবি কিসের বিপরীতে ফুল দান করেন? ওই যে মরে দিয়েছে কাটা, আমি দেই তারে ফুল, তাহলে কিসের বিপরীতে দেয়? ডেফিনেটলি এই যে কাটা কই, এই যে কাটার বিনিময়ে সে ফুল দান করে। কিসের বিনিময়ে ফুল দান করে? কাটার বিনিময়ে। ওকে ফেন আসো 115 নম্বরটা আমরা আনসার করি। কবির বুকে যে কবর বাঁধে, কবি তার প্রাণ ভরে দেন, মন ভরে দেন, বুক ভরে দেন, নাকি জীবন ভরে দেন? এটা আমরা সবাই জানি, যে কবির তোমার কি করে বুকে কবর বাঁধে, সে তার বুকের মধ্যেই তোমার কি ফুল মালঞ্চ ভরে দেন। তাহলে এখানে কি হবে বলো তো, বুক ভরে দেন। এখন দেখো এতগুলো এমসিকিউ সলভ করার পরে তোমার এখন কি মনে হয়েছে ভাই? তোমাকে বলি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে কোন জায়গা থেকে? কবিতার লাইন বাই লাইন থেকে প্রশ্ন আসবে। এরকম কবিতার লাইন বাই লাইন থেকে প্রশ্ন আসবে, কবিতার শব্দার্থ থেকে প্রশ্ন আসবে। এই দুইটা জায়গা অনেক ইম্পর্টেন্ট। আমরা কবিতার শব্দার্থ এবং লাইন বাই লাইন গুলো ভালো করে পড়বো। এরপর 116 নাম্বার, 116 নাম্বারটা আমরা আনসার করি। প্রতিদান কবিতা উল্লেখিত ফুল কেমন? দেখছো মানে প্রতিদান কবিতা একটা ফুল আছে এবং এই ফুলটা কেমন? এটা কি রঙিন ফুল, এটা কি তাজা ফুল, এটা কি বর্ণহীন, এটা কি ভেজা? দেখো তোমাদেরকে আমি এই জায়গাতে দেখাচ্ছি, তোমাদেরকে আমি এই জায়গাতে দেখাচ্ছি। দেখো রঙিন ফুলের সোহাগ জড়ানো মা ফুল মালঞ্চ ধরি। তাহলে দেখছো একটা ফুলের কথা আছে, এটা ফুলটা কেমন বলো তো? রঙিন ফুলের সোহাগ জড়ানো। তাহলে ফুলটা কি হবে? রঙিন ফুল। ফুলটা কেমন? দেখছো লাইন বাই লাইন থেকে আমার প্রশ্ন আসে, বাট আমরা বুঝিও না যেগুলো কোন জায়গা থেকে প্রশ্ন আসে। লাইন বাই লাইন, তাহলে এটা কি হবে বলো তো? রঙিন ফুল। কেমন ফুল? রঙিন ফুল। বাট আমরা অনেকে তাজা মারি দিব, কারণ আমরা লাইন বাই লাইন পড়ি না। আসো এরপর 117 নাম্বারটা আসো, 117 নাম্বারটা আসো। দেখো এই জায়গাটা তাহারই পড়ে মনে থেকে, কহিল সে স্নিগ্ধ আখি তুলি। বাক্যটিতে স্নিগ্ধ আখি বলতে কি বুঝাইছে? বাক্যটিতে স্নিগ্ধ আখি বলতে কি বুঝাইছে? এটা আমরা অনেকেই ভুল দেখাই। সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি অনেক বইতে এটাকে কোমল চোখ দেওয়া আছে, বাট না, এখানে কোমল চোখ হবে না, এটা হবে তোমার উৎসুক চাহনি। কি হবে বলো তো? উৎসুক চাহনি। আসো যদি তোমার অপশনে উৎসুক চাহনি না থাকে তাহলে তুমি কোমল চোখ দাও, বাট যদি তোমার অপশনে উৎসুক চাহনি থাকে আগে তুমি উৎসুক চাহনি দাও, কোমল চোখ পরে। ওকে ভাই আসো এখন এই স্নিগ্ধ আখি মানে কি? তাহারই পড়ে মানে কবিতার মধ্যে যখন কবি ভক্ত তাকে কোশ্চেন করছে অনেকগুলা, যে বসন্তকাল চলে আসছে তুমি এখনো জানো না, তখন কবি এরকম তার চোখ থেকে স্নিগ্ধ আখি মানে কি? আমরা অনেক সময় এরকম কি রে তোরা না কই, আরে তোরা না সিনে সিনে লাগে, এই যে আমরা এরকম তাকে এমন ভাবে তাকায়। আর মেয়েদের তাকাইলে তো দেখবা মেয়েরা যখন তাকায় ওদের মানে চোখের পাপড়িগুলো এভাবে এভাবে নড়ে। রাক্ষসী রানী কটকটির লুকটা যারা দেখছো, মেয়েরা তাকে এভাবে এই যে এভাবে যখন তাকায় তখন তাদের এই যে চোখের পাতাটা একটু নাড়াচাড়া করে তাকায়। এটাকেই বলো তোমার স্নিগ্ধ মানে উৎসুক চাহনি। মানে কি? মানে জানার জন্য কিরে 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 তুই নেই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে উৎসুক চাহনি বলে, কোমল চোখ না। উৎসুক চাহনি না থাকলে তুমি কোমল চোখ দিও, বাট আগে এটা হচ্ছে আমার কি হবে? উৎসুক চাহনি হবে। কেমন? ওকে 118 নম্বরটা আমরা আনসার করি। তাহারই পড়ে মনে কবিতাটি কত সালে প্রথম প্রকাশিত হয়? এটা আমরা অনেক ইম্পর্টেন্ট এবং এই জায়গা থেকে প্রশ্ন আসে। এটা আমি তোমাদেরকে বারবার বলছি, কোন কবিতা কোন গল্প কত সালে প্রকাশিত হয়, কোন গ্রন্থে প্রকাশিত বা কোন পত্রিকা বলো তো? তাহারই পড়ে মনে কবিতা কত সালে প্রথম প্রকাশিত? এটা আমরা সবাই জানি 1935 সালে। কত সালে? 1935 সালে। ভাইকে বলো তো, তোমরা কে কে বলতে পারবা কোন পত্রিকায় প্রকাশিত? ভাইকে বলো তো কোন পত্রিকায় প্রকাশিত? ভাইকে বলো তো কোন পত্রিকা প্রকাশিত? ভাইকে বলো তো একটু আমাকে আর্লি করে বলো কোন পত্রিকা প্রকাশিত হয়। এটা আমরা সবাই জানি। কোন পত্রিকা বলো তো? মাসিক মোহাম্মদী পত্রিকায়। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকা। ওকে ম্যান আসো এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে 1995 সালে। ভাইকে বলো তো 1995 সালে কোন গল্পটা প্রথম প্রকাশিত হয়? বলো
1995 সালে কোন গল্পটা প্রথম প্রকাশিত হয় ভাইকে বলো। এটাও আমরা সবাই জানি 1995 সাল হচ্ছে মাসি পিসি। কোনটা বলো তো? মাসি পিসি। 1995 সাল হচ্ছে আমাদেরকে মাসি পিসিটা প্রথম মাসি পিসি তোমার ভাইকে বলো তো 1995 সালে কি মাসি পিসি? ও না, সরি মাসি পিসি না, এটা হচ্ছে রেইনকোট। এটা হচ্ছে রেইনকোট, ভুলে গেছি আমি। রেইনকোট 1995 সাল হচ্ছে রেইনকোট। জাল স্বপ্ন, স্বপ্নের জাল কাব্যগ্রন্থ বা গ্রন্থ থেকে প্রকাশিত হয়। এটা হচ্ছে রেইনকোট হবে, তাই না? রেইনকোট না সোনামন্দিরা ভাইকে বলো তো? এটা তো রেইনকোট। 1995 সালে রেইনকোট প্রকাশিত হয়। কোনটা বলো তো? রেইনকোট। ওকে ফ্যান, আসো। এরপরে হচ্ছে এরকম বিশ্লেষণ করে পড়বা। এখানে দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এই যে স্নিগ্ধ আঁখি মানে কি দেখছো? আমি আমার স্লাইডে কিন্তু দিয়ে দিই। স্নিগ্ধ আঁখি মানে হচ্ছে উৎসুক চাহনি। কি বলতো? উৎসুক চাহনি। আসো এরপরে দেখো এই জায়গাটা দেখ, এই যে তাহারি পড়ে মনে যখন আসছে কত সালে প্রকাশিত হয়, ভাই এই যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলি আমি এই কারণেই বলি ভাই, কবিতা আমি যা পড়া এর বাইরে ইনশাল্লাহ কোশ্চেন আসবে না, কারণ আমি কিছু বাদ রাখিনি তোমার। দেখো তো এই যে এই কবিতার মূল বিষয়বস্তু কি? প্রিয়জন হারানোর বিরহ বেদনা। এই কবিতাটা গঠন রীতির দিক থেকে কেমন কবিতা? সংলাপ নির্ভর। আমার প্রত্যেকে আবার কমেন্টে লিখি, তুমি বিশ্বাস করো কোনো না কোনো একটা জায়গাতে এই কোশ্চেনটা আসবে যে সংলাপ নির্ভর কবিতা কোনটি, অথবা তাহারই পরে মানে কবিতা গঠন রীতির দিক থেকে কেমন কবিতা, এটা কি সংলাপ নির্ভর। সংলাপ নির্ভর ভাইকে বলো তো এই সংলাপটা কার কার মাঝে? ভাইকে বলো, তোমরা কে কে বলতে পারবা? এই সংলাপটা কার কার মাঝে? দুইজন মানুষের মাঝে। একটা হচ্ছে কবি, আর একটা হচ্ছে কবির বিগ ফ্যান। একটা হচ্ছে কবি আর একটা হচ্ছে কবির বিগ ফ্যান, মানে কবি ভক্ত। ওকে ফ্যান, আসো। এরপরে তাহারই পরে মানে কবিতাটা কোন কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়? সাজের মায়া। কত সালে প্রকাশিত হয়? 1945 সালে। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। এই কবিতার মধ্যে মাঘের সন্ন্যাসী দ্বারা কি বুঝাইছে? শীত ঋতুকে বোঝানো হয়েছে। এটা আমরা একটু মাথায় রাখবো। মাঘের সন্ন্যাসী বলতে কি বুঝাইছে? শীত ঋতুকে বুঝাইছে। এরপরে কুয়াশা হচ্ছে তোমার, এই যে কুহিলি শব্দের অর্থ কি? কুয়াশা। উত্তরী শব্দের অর্থ কি? তোমরা কে কে বলতে পারো? কুহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। কুহিলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরী শব্দের অর্থ কি? ভাইকে বলো তো, কে কে বলতে পারবা? এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে সোনামণি, এই জায়গাগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। বলো, কুহিলি শব্দের অর্থ কুয়াশা, উত্তরী শব্দের অর্থ কি? ভাইকে বলো তো উত্তরী শব্দের অর্থ কি? ডেফিনেটলি উত্তর দিক। উত্তরী শব্দের অর্থ কি? এই যে আমরা সবাই জানি উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। উত্তরী শব্দের অর্থ কি বলতো? চাদর। ওকে ভাই, আসো। এরপরে এই কবিতায় শীতের রূপকে স্থাপন করছে বসন্তের বিপরীত। ওকে, গুলো আমরা সবাই জানি। আসো এরপরে আবার 119 নাম্বারটা আনসার করো। তাহারই পরে মনে কবিতায় উল্লেখ আছে, দেখছো কোন কবিতায় কোন ফুলের কথা উল্লেখ আছে, কোন মাসের কথা উল্লেখ আছে, কোন ঋতুর কথা উল্লেখ আছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। এটা আমরা সবাই জানি। এই যে মাঘের কথা, ওই যে মাঘের সন্ন্যাসী, আবার এখানে ফাল্গুন মাসের কথা, যেহেতু তোমার কি বসন্তকাল, মানে এটা কোন মাসে আসে? ফাগুন মাসে আসে। সো এটা কোন কোন মাসের কথা আছে? মাঘ এবং ফাগুন মাসের কথা। এরপর 120 নাম্বার আনসার করো। দক্ষিণ দুয়ার গেছে খোলে। আগে ভাইকে বলো এই উক্তিটা কার? আমাকে এইটা বলো। মানে প্রশ্ন আসবে কিন্তু এরকম একটা দিয়ে যে এই কথাটা কে বলছে, কবি নাকি কবি ভক্ত? ভাইকে বলো তো দক্ষিণ দুয়ার কি গেছে খোলে? দক্ষিণ দুয়ার কি গেছে খোলে? ভাইকে বলো তো উক্তিটা কার? দক্ষিণ দুয়ার কি গেছে খোলে? ভাইকে বলো উক্তিটা কার? প্রত্যেকে ভাইকে আনসার করো। দক্ষিণ দুয়ার কি গেছে গলি? বলো 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 দক্ষিণ দুয়ার কি গেছে গলি উক্তিটা কার? ভাইকে বলো। এটা আমরা মোটামুটি সবাই জানি। এটা হচ্ছে আমাদের কি? দক্ষিণ দুয়ার কি গেছে গলি মানে মানে দক্ষিণ দুয়ার মানে কি? বসন্তের যে একটা বাতাস দক্ষিণ দিক থেকে আসে, কবি এটা জানেই না, জিজ্ঞেস করছে। তাহলে এটা কার উক্তি? কবির উক্তি। এই সরণি দ্বারা কি বুঝাইছে? দক্ষিণা বাতাস? নো। বসন্তের আগমন? নো। কবির উদাসীনতা, মানে কবি জানেই না, খেয়ালই করে নাই যে বসন্তকাল চলে আসছে। তাহলে এটা কি হবে? কবির উদাসীনতা। কেমন? আসো এই জায়গাতে দেখো, এই একটা স্ক্রিনশটের জন্য তোমরা আমাকে কি দিবা বলো? এই একটা স্লাইডের জন্য গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে একটা প্রশ্ন আসবে, তুমি লিখে নাও এবং এই কোশ্চেনে তুমি আটকে যাবা। সোনাতরী কবিতা কোন মাসের কথা, কোন ঋতুর কথা, বা কোন মাসের কথা, সরি কোন ঋতুর কথা আছে? বর্ষা ঋতুর কথা। কোন মাসের কথা আছে? শ্রাবণ মাসের কথা। কোন সময়ের কথা আছে? প্রভাত বা সকালের কথা। তাহারই পরে মনের মধ্যে কোন ঋতু আছে? বসন্ত। দেখো সোনাতরীতে বর্ষা ঋতু, তাহারই পরের মধ্যে ঋতু কোনটা? বসন্ত। কোন মাস কোনটা? এখানে হচ্ছে মাঘ মাস, ফাগুন মাস। ফল কোনটা? আমার বাতাবি নেব। আসো ফেব্রুয়ারি 1969 কোন ফুলের কথা? কৃষ্ণচূড়া। কোন রঙের কথা? হরিৎ, বা যেটাকে আমরা সবুজ বলি। ভাষা সহিত কে কে ছিল? সালাম বা বরকত। বলো, আমি তোমাকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলি যেগুলো আমাদের প্যাঁচ লেগে যায়। কোন কবিতায় কোন মাস কোন ঋতু বা এক জায়গায় রাখছি। এটার জন্য বলো আমাকে কয়টা লাভ দিবা বলো। এটা আমি কালকে রাতে করছি। আবার বলো এটার জন্য আমাকে কয়টা লাভ দিবা বলো। বল 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 কয়টা দিবা বলো। মাহিয়া তাবাসসুম সরেন একটু।
ইসরাত জাহান নীলা, বাহ, আমারে চকলেট দেয়। জীবনে তো বললো না যে ভাইয়া নেন, ঢাকায় আসছি আপনার জন্য একটা গিফট আনছি, এরকম ভালোবাসা তো কেউ দেখাইলে না। ওকে আসো। ইমুজির লাভ দিতে হয়েছে আমারে, পোলাপান এসব ভালোবাসা দিয়ে লাভ নাই, ইমুজির লাভেরই ইমুজির মধ্যে থাকে। ওকে আসো, এরপরে দেখো 121 নম্বর কোশ্চেন। তাহারেই পড়ে মনে কবিতায় উত্তর শব্দের অর্থ তোমাদেরকে আমি একটু আগে পড়াইছি। ডেফিনেটলি এটা হচ্ছে উত্তর দিক, তাই না ভাই? আনসার করো তো। উত্তরী শব্দের অর্থ হচ্ছে উত্তর দিক। কেমন? উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ হলো আমার কি দিক? উত্তর দিক, তাই না? নো, উত্তরী শব্দের অর্থ হচ্ছে আমার চাদর। কি বলতো? চাদর। ভাইকে বলতো তাহলে কুহিলি শব্দের অর্থ কি? কুহিলি শব্দের অর্থ কি? কুহিলি শব্দের অর্থ কি ভাইকে বলতো? কুহিলি শব্দের অর্থ কি আমরা সবাই জানি। কুহিলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। কুহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। ভাইকে আনসার করো তো। এই যে মাঘের সন্ন্যাসী, এই যে মাঘের সন্ন্যাসী, মাঘের সন্ন্যাসী বলতে কোন ঋতুকে বোঝানো হইয়াছে? মাঘের সন্ন্যাসী বলতে কোন ঋতুকে বোঝানো হইয়াছে? আমরা সবাই জানি মাঘের সন্ন্যাসী বলতে শীত ঋতুকে বোঝানো হইয়াছে। ওকে ফাইন, আসো। কেমন? ওকে ওকে, এটা আমরা সবাই জানি। এখন ভাইয়াকে বলো তো, এখন ভাইয়াকে বলো তো কি বলবো? পরের কোশ্চেন 122 নাম্বারটা। তাহারই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কে? কুহেলি উত্তরী, ঋতুর রাজন, মাঘের সন্ন্যাসী, দক্ষিণা সমীর। এটা আমাকে একটা আনসার করো। মানে পুষ্পশূন্য দিগন্তের পথে, পুষ্পশূন্য মানে কি? পুষ্প মানে ফুল, শূন্য মানে কি? ফুল নাই। ফুল নাই মানে কি? এমন একটা দিকে চলে গেছে। কে চলে গেছে ভাইকে বলো তো? কে চলে গেছে? কুহিলি উত্তরী নো, কুহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে। দেখো এই লাইনটা যে ছিল এটা কি হবে? মাঘের সন্ন্যাসী সে তোমার চলে গেছে কোথায়? পুষ্পশূন্য দিগন্তের পথে। কোথায়? পুষ্পশূন্য দিগন্তের পথে। আসো ভাই তোমাদেরকে লাইনটা দেখাচ্ছে। লাইনটা হচ্ছে এই যে দেখো, এই যে দেখো, কহিল সে কাছে সরে আসি, কহিলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। তাহলে পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী চলে গেছে। কে চলে গেছে? মাঘের সন্ন্যাসী চলে গেছে। আমরা সবাই জানি মাঘের সন্ন্যাসী বলতে কোন কালকে বুঝাইছে? কোন কালকে বুঝাইছে? শীতকাল। আর আমরা সবাই জানি শীতকাল তোমার পুষ্পশূন্য, কারণ শীতকালে তোমার গাছের পাতাগুলো ঝরে যায়, ফুলগুলো ঝরে যায়। বসন্তকালে এসে গাছের মধ্যে নতুন নতুন ফুলের ফুলের কুড়ি জাগে, পাতা জাগে। কেমন? তো এই হচ্ছে তোমার পুষ্পশূন্য দিগন্তের পথে কে গেছে? শীত ঋতু, বা যেটা বলে মাঘের সন্ন্যাসী। ওকে ফ্যান, আসো এর পরের কোশ্চেন, পরের কোশ্চেন, পরের কোশ্চেন। 100। ওহো ওহো ওহো, তোমরা অনেকে দেখো না তাই না? তোমরা দেখো না তাই না? তোমরা তো দেখো নাই মনে হয়। দেখো না, এই যে আমি জানি তোমরা দেখো নাই। ওকে ওকে, আসো এরপরে দেখো। ওকে 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 ওকে, তোফাজ্জল হায়দার, এই স্ক্রিনশট জন্য আপনাকে ছি 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 ছি। এ হচ্ছে কেমন জানো? এ হচ্ছে তোমার ওই যে রেইনকোট গল্পে নুরুল হুদার মতো। নুরুল হুদার যেরকম ওই যে মানে গে টাইপসের ইয়ারে চুমু দিতে ইচ্ছে করে, ফিওন রে জড়িয়ে ধরে চুমু দিতে ইচ্ছে করে। এ হচ্ছে কিছুটা গে টাইপসের আর কি। আমরা এই গে টাইপস মানুষদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তওবা তওবা তওবা। ওকে ফ্যান, আসো। তাহারই পরে মানে কবিতার নীরব কেন বলতে কবি কি বুঝিয়েছেন? মানে কবি ভক্ত যখন মানে কবিকে জিজ্ঞেস করছে, ওগো কবি, ওগো কবি তুমি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, কেন তুমি নীরব? তুমি কি গান গাইবা না? তুমি কি সাজুগুজু করবা না? কেন তুমি নীরব? এখন এই নীরব দ্বারা কি বুঝাইছে? কবি উদাসীন হয়ে আছেন কেন? মানে কবি কি উদাসীন হয়েছেন এই জন্য? কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না? মানে কবি কেন বসন্তকে ডাকতেছেন না? কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না? এখানে কি হবে বলতো? আনসার 1, 2, 3 তিনটাই হবে, কারণ এখানে তিনটাই সত্য। নীরব কেন মানে কি? কবি উদাসীন, বসন্তকাল আসছে কবি জানেই না, কবি বসন্তকে সম্বোধন করছেন না, কারণ বসন্তকাল আসছে। আগে বসন্ত আসলে বসন্তরা নিয়ে কবি অনেক গান লিখতো, বাট এবার লেখেই না, কোনো কাব্য রচনা করে না। সে 1, 2, 3 হবে। কেমন? আসো এরপরে দেখো তো, এরপরে দেখো তো, এই যে দেখো, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লোভে নাকি তপবন্দনায়। আসো এগুলো আমরা সবাই জানি। আসো এরপর একটা আনসার করো তো, 124 নাম্বারটা। তাহারেই পরে মনে কবিতায় কোন লক্ষণকে বসন্তকালীন মনে করেন? ভাইকে এটা আনসার করো, ভাইকে এটা আনসার করো। মাধবী কুড়ি, অলোকের পাথার, আমের মুকুল। দেখি এটা একটা আনসার করো তো। আমি একটু তোমাদের আনসারগুলো একটু নিচ্ছি, এটার আমি একটু তোমাদের আনসারগুলো নিচ্ছি। ভাইকে এটা একটা আনসার করো। 124 নাম্বারটা আমরা প্রত্যেক আনসার করি। সোনামণিরা 124 নাম্বারটা ভাই প্রত্যেক আনসার করি। এটা একটু তোমাদের থেকে আনসার নিচ্ছি। 124 নাম্বারটা আমরা সবাই আনসার করি। 124 নাম্বারটা আমরা সবাই আনসার করি। বলো 124 নাম্বারটা আমরা সবাই আনসার করি। গুণার্ঘ ওকে ফাইন, গরুর গো, গুণার্ঘ ওকে ফাইন, গরুর গো, গুণার্ঘ। ওহো, সেই 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 আমরা অনেকেই গুণার্ঘ আনসার দিছি। যারা যারা গুণার্ঘ আনসার দিছো, যারা যারা গুণার্ঘ আনসার দিছো,
হাততালি তোমাদেরকে। ওকে ফেন, আসো দেখো তাহারেই পড়ে মনে কবিতায় কোন লক্ষণকে বসন্তকালীন মনে করো। দেখো এই যে মাধবী কুড়ি, এটাও তোমার, কারণ বসন্তকালে ফুল ফুটে, মাধবী কুড়ি ফুটে, আমের মুকুলও ফুটে, বাট অলোকের পাথার তো কোনো লক্ষণ না। বলছে অলোকের পাথার বাহিয়া সে সুদূরে চাহিয়া, ওইটা বলছে, বাট এটা তো কোনো লক্ষণ না। কেমন, সেটা আমার 1-3 হবে। ওকে, এরপরে দেখো তাহারেই পড়ে মনে কবিতায় ফুসফুসন্ন দিগন্তের পথ বলতে কি বোঝানো হয়েছে। একটাকে বলছে পুষ্পশূন্য দিগন্তের পথে কে গেছে, মাঘের সন্ন্যাসী। এবার বলছে পুষ্পশূন্য দিগন্তের পথ বলতে কি বুঝাইছে, আমরা সবাই জানি। এটা দ্বারা কি বসন্তের আগমন? নো, এটা দ্বারা বসন্তের আগমন বুঝানি। শীতের বিদায়, ইয়াস, এটা দ্বারা আমার শীতের বিদায়কে বুঝাইছে, কারণ মাঘের সন্ন্যাসী মানে শীতকালকে বুঝাইছে। এই যে শীতের যে বিদায়, এই বিদায় কি বুঝাইছে, পুষ্পশূন্য দিগন্তের পথে। কেমন, আসো এরপরে দেখো, এখন দেখো এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, তাহলে দেখো এই যে বসন্তকাল যখন, মানে যখন বলছে বসন্ত আসছে, তখন কবি বলতেছে এই বাতাবি লেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। তাহলে এই জায়গাগুলো হচ্ছে আমার কি বলতো, এগুলো হচ্ছে আমার বসন্তকালের লক্ষণ, বা বসন্ত আসছে তার একটা কি নমুনা। ওকে ফাইন, আসো এরপরে দেখো তো এই যে দেখো এখন অলোকের পাথারটা দেখো, কহিল সে সুদূরে চাহিয়া অলোকের পাথার বাহিয়া তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। মানে এখানে অলোকের পাথার মানে কি, অলোকের পাথার মানে যখন মনে করো, দেখবা তোমরা যারা স্টেজ দর্শক দেখছো, মনে করো এখানে নায়ক দাঁড়াই আছে, এটা হচ্ছে নায়ক, এটা হচ্ছে কি নায়ক, আর এটা হচ্ছে আমার কি নায়িকা, এটা হচ্ছে আমার নায়িকা। দাঁড়াও, নায়িকার চুলগুলো একটু বড় করে দিই। কেমন, জঙ্গলি, ওকে, জঙ্গলি জঙ্গলি জঙ্গলি। আসো এখন দেখবো মনে করো নায়ক নায়কের সামনে দাঁড়াই আছে, তো কথার মাঝখানে মনে করো আমি তোমার সাথে এমনি কথা বলি, কথা বলার এক পর্যায়ে দেখবে স্টেজ দর্শকের মধ্যে নায়িকারা কি করে বা মহিলারা কি করে, কথা বলার এক পর্যায়ে মনে করো আমি তোমাদেরকে কেমনে বুঝাবো, মনে করো এটা মনে করো ওদের ওড়না, হ্যাঁ, এইভাবে ওড়নাটাকে এইভাবে মানে এইভাবে পিছে যে কথা বলবে, মানে মানে তুমি এখানে দাঁড়াচ্ছ না, এইভাবে পিছে যে কথা বলবে, না ওটা হবে না, মানে এরকম, মানে এমন ভাবে তাকায়, না এটা হতে পারে না, এই যে এইভাবে তাকায়। এখানেও আমাদের কবি ঢং করে অলোকের পাথার বাহিয়া, মানে কি দেখো সুদূরে চাহিয়া, এত দূরে চাহিয়েছে, না এটা হতে পারে না, মানে এত দূরে চাইছে, মনে হচ্ছে সমুদ্র পর্যন্ত তার দৃষ্টি চলে গেছে। সো এই অলোকের পাথার দ্বারা বুঝেছে তার দৃষ্টিতে আপনার সমুদ্র পর্যন্ত, মানে অনেক দূরে চলে যাও বুঝেছে যে সমুদ্র পর্যন্ত চলে গেছে আর কি। কেমন, সো এটা তো কোনো বসন্তকালের সিনড্রোম না, এটা তো জাস্ট কবির একটা ফাইজলামি বা কবির একটা ডং বুঝেছে আর কি। এটা স্টেজ দর্শক তোমরা যেটা দেখছো। কেমন, ওকে আসো এরপরে দেখো 126 নাম্বারটা, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। এখানে মাঘের সন্ন্যাসী বলতে কাকে বুঝেছে ভাইকে বলো তো, বলো বলো, মাঘের সন্ন্যাসী বলতে, মাঘের সন্ন্যাসী বলতে এখানে কাকে বুঝেছে, এটা আমরা সবাই জানি। মাঘের সন্ন্যাসী বলতে আমার শীত ঋতুকে বুঝাইছে। কোন ঋতু বলো তো, এই যে শীত ঋতুকে, এই যে শীত ঋতুকে বুঝাইছে। 127 নাম্বারটা আনসার করো, বাসন্তী লতার অর্থ কি বলো, বাসন্তী লতা শব্দের অর্থ কি, মানে বাসন্তী লতা এটা কি মাধবী, মধুকারী, বিটুপি, ফুলদার। মাথায় রাখবা বাসন্তী লতা এটা হচ্ছে আমাদের কি মাধবী ফুল। কোন ফুল বলতো, বাসন্তী লতা মানে হচ্ছে আমাদের মাধবী ফুল। বাসন্তী লতা মানে কি বলতো, বাসন্তী লতা মানে হচ্ছে আমাদের মাধবী ফুল। কেমন, ওকে বেন দেখো এই জায়গাতে এই যে মনে করো আমি যে ইনফরমেশন গুলো দিতেছি দেখছো, মাঘের সন্ন্যাসী কাকে বুঝাইছে, শীত ঋতুকে। এই পুরো ইনফরমেশন গুলো আরেকবার রিভিশন দাও, রিভিশন দিয়ে ভাইকে ডান বলো, রিভিশন দিয়ে ভাইকে ডান বলো। এই ইনফরমেশন গুলো বিশ্বাস করো পরীক্ষায় যাই আসবে এর বাইরে আসবে না ইনশাল্লাহ। ভাই যা পড়াচ্ছি এর বাইরে আসবে না। সো এইটা একবার রিভিশন দিয়ে ভাইকে ডান বলো, প্রত্যেকে একবার করে পড়ে আমাকে ডান বলো, প্রত্যেকে একবার করে পড়ে আমাকে ডান বলো, ডান 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 ডান। ওকে ফাইন, ওকে 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 ডান। তামান্না আক্তার শোভা, আমার মাধবী ফুল গাছ আছে, মাধবী ফুল গাছ কেমন আমি জানিও না, তুমি ভাইয়ের একটা ছবি দিও মাধবী ফুলের। ওকে ফাইন, আসো এরপরে দেখো তো, এরপর হচ্ছে এই দেখো, দেখো এই তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদেরকে যে মাত্র আমি দেখাইলাম কি দেখেন, এই যে মাধবী কুড়ির বুকে গন্ধ নাই। এই মাধবী কুড়ি বলতে কোন ফুলকে বুঝাইছে, আমার স্লাইডে আমি দিয়ে দিছি, বাসন্তী লতা ফুলের কুড়িকে বুঝাইছে। কোনটা বলো তো, বাসন্তী লতা ফুলের কুড়িকে বুঝাইছে। কেমন, আসো আরেকটা কোশ্চেন আসতে পারে, দেখো এই যে ফুল কি ফুটেনি শাখে, পুষ্পরতে লবেনি কি ঋতুর রাজন। আসো ঋতুর রাজন বলতে কি বুঝাইছে ভাইকে বলতো, ঋতুর রাজন মানে কি, ঋতুর রাজন মানে হচ্ছে ঋতুর রাজা। আর আমরা সবাই জানি ঋতুর রাজা মানে কি, ঋতুর রাজা মানে হচ্ছে বসন্ত। ঋতুর রাজা মানে কোন কাল বলতো, বসন্তকাল, কারণ আমরা সবাই জানি ঋতুর রাজা মানে হচ্ছে কি বসন্ত। ওকে ভাই, আসে এরপরে পরের কোশ্চেন আনসার করে 128 নাম্বারটা, 18 বছর বয়সে কেমন আঘাত আসে বলে কবি উল্লেখ করেছে। দেখছো একবার লাইন ব্যালেন্স কোশ্চেন আসে, এতক্ষণে যদি তোমরা না বুঝো কবিতা থেকে আমার প্রশ্ন আসে কোন জায়গা থেকে, লাইন ব্যালেন্স কোশ্চেন আসে, শব্দার্থ থেকে প্রশ্ন আসে, পাঠ পড়েছি কত সালে প্রকাশিত হয়, কোন পত্রিকা, কোন খ্রিস্টাব্দে, বা তোমার কি কোন সংখ্যায়, এই জায়গাগুলো থেকে তো প্রশ্ন আসবে। কেমন, কবিতার গুলো থেকে। আসো দেখো তো এই যে দেখো লাইন ব্যালেন্স, 18 বছর বয়সে কেমন আঘাত আসে বলে কবি উল্লেখ করেছেন। আমরা সবাই জানি আঘাতটা আসে, তোমার কাছে মনে হবে কি অসহ্য আঘাত, না
তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, অসহ্য আঘাত বলেনি, আঘাতটা আসে অবিশ্রান্ত ভাবে, মানে বিশ্রাম নিয়ে আসে না, অবিশ্রান্ত ভাবে আঘাতটা আসে। এরপরে দেখো, এই দেশের বুকে 18 আসুক নেমে। কেন 18 কথা বলেছে? এই যে কবি বলছে আমি 18 জয়ধ্বনি শুনতেছি, এই দেশের বুকে 18 আসুক নেমে। কেন? প্রগতির জন্য, অন্যায়ের প্রতিবাদের জন্য, কল্যাণের জন্য, দেশের স্বাধীনতার জন্য। ডেফিনেটলি কিসের জন্য হবে বলতো? কল্যাণের জন্য। কারণ 18 বছর বয়সের এরা নিজেদেরকে ডেডিকেটেড ভাবে দিয়ে থাকে, এই কারণে কল্যাণের জন্য হবে। কেমন? আসো এরপরে দেখো তো, এখন এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখো, আমি তোমাদেরকে এই এক জায়গাতে 18 বছর বয়স কবিতার যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আছে ভাই এক জায়গায় দিয়ে দিছি। এখানে জাস্ট একটু খেয়াল করো, 18 বছর বয়স কবিতা কি করে? আত্মাকে সপে শপথের কোলাহলে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমার আসে যে আত্মাকে বা শপথের কোলাহলে কি সপে দেয়? সপে মানে কি ভাইকে বলো তো? এখানে কে কে বলতে পারবা সপে মানে কি? আমি এটা তোমাদের থেকে নিচ্ছি, তোমরা ভাইকে বলো সপে মানে কি? আমি দেখি এটা কে কে পারবা, কারণ এই কোশ্চেনটা আমার বিগত সালে অনেক আসছে। এই কোশ্চেনটা আমাকে বিগত সালে অনেক আসছে। বলো সপে মানে কি বলো তো? সপে মানে হচ্ছে তোমার সমর্পণ করে, আত্মাকে সমর্পণ করে দেয় শপথের কোলাহলে। আমি শপথ নিচ্ছি যে, হ্যাঁ তোমরা বুঝছো না এরকম। এরপরে দেখো 18 বছর বয়স কেমন? ভয়ঙ্কর। এই বয়সে কেমন? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই বয়স কেমন? তীব্র আর প্রখর। এই বয়সে কি আসে? কানে আসে কত মন্ত্রণা। দেখো তোমাদের বন্ধু বান্ধব তোমাদের মনের মধ্যে, বা শয়তানে, বন্ধু বান্ধব লাগে না, শয়তানে তোমাদের মনে কত মন্ত্রণা দেয়। মোবাইলটা অন করলেই হ্যাঁ মানে কত দিকে তোমরা চলে যাও, মানে এগুলো আমি না বলি, এই কত মন্ত্রণা। আসো আবার আঘাত আসে কেমন? অবিশ্রান্ত ভাবে। এরপরে এই বয়স লক্ষ দীর্ঘশ্বাসে হয় কালো, বেদনায় কাঁপে থরো থরো। তাহলে বেদনায় কেমন করে কাঁপে? থরো থরো ভাবে। কি শুনেছেন 18 বছরে? জয়ধ্বনি। এই বয়সটা কিসের মধ্যে বেঁচে থাকে? প্রশ্ন আসবে, দুর্যোগের ঝড়ে। কবি কোন বছরের প্রত্যাশা করেছেন? 18 বছর। একবার পড়া হলে আমাকে ডান বলো, একবার পড়াইলে ব্যাকে ডান বলো, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। আমি আবারও বলছি, 18 বছর বয়স কবিতা থেকে যদি কোশ্চেন আসে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। একবার পড়াইলে ব্যাকে ডান বলো, একবার পড়া হইলে ভাইয়াকে ডান বলো। কেমন? ওকে ওকে ওকে, ডান 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 ডান। ওকে ফাইন। আসো 130 নাম্বারটা আনসার করো। 18 বছর বয়স কবিতায় কয় মাত্রার পর্বে গঠিত? এটা আমরা একটু পড়ে নিব। এটা তোমার হচ্ছে 6 মাত্রা। কেমন? এটা আমরা জাস্ট একটু পড়ে নিব। এটা হচ্ছে তোমার 6 মাত্রার পর্বে গঠিত, এটা আমরা একটু পড়ে নিব। কেমন? আসো এরপরে 131 নাম্বারটা আনসার করো। 18 বছর বয়স কবিতায় নেতিবাচক দিক, মানে এই বছরের বা এই বয়সের নেতিবাচক দিক কোনটা? অসুন্দর, মানে এই বয়সটা কি অসুন্দর? মানে কি এই বয়সের ছেলেপেলেরা অসুন্দর? আরে ভাই এই বয়সে মানে এটা তো পুরা, মানে আমরা মানে না বলি আর কি, মানে এটা তো পুরো একবার জাইগান্টিক লুক দেওয়া, মানে এই বয়সে। মানে নর্মালি ছোট দেখবে তুমি, এখন তোমার ছোটবেলার ছবি দেখলে মনে করো মা কি আবুল লাগতো আমারে, এখন দেখবো মোটামুটি শরীরের মধ্যে একটা লুক চলে আসছে। কেমন? আসো তাহলে এইটা অসুন্দর কখনো না, এবং এটা কখনো নেতিবাচক দিক হইতে পারে না। হয়তো একটা মানুষ সুন্দর নাও হইতে পারে, এটা কখনো নেতিবাচক না। ত্যাগের বা ত্যাগ করা তো ভালো, এটা নেতিবাচক কেন হবে? কোলাহলপূর্ণ, কোলাহল তো এখানে কোনো নেতিবাচক না। কোলাহল মানে হচ্ছে তোমার কি, মানে জ্যামজট, এটা তো তোমার নেতিবাচক কিছু না। পদস্ফলনের মানে পদস্ফলনের সংখ্যাপূর্ণ। পদস্ফলন মানে কি? পদ আমরা বলি না লাইনচ্যুত হয়ে গেছে অনেকে, মানে এই ছেলেটা লাইনের বাইরে চলে গেছে, বে লাইনে চলে গেছে, এটা কি বলে? পদস্খলন, সরি পদস্ফলন। আর পদস্ফলনের সংখ্যা মানে কি? এই যে লাইনচ্যুত হয়ে যাওয়ার একটা আশঙ্কা। কারণ স্বাভাবিক ফলাফাইনগুলো, এই যে তোমরা যারা নষ্ট হচ্ছে, সকল দুষ্টু নষ্ট পাপি বান্দারা আছো, কোন বয়সে তুমি সে খারাপ হয়েছে? তুমি কি ছোটবেলা ধরেই খারাপ? না, ছোটবেলা ধরে খারাপ হয় না। এই ছেলেপেলেগুলা পাপি হয়ে যায়, 2 নাম্বার, হ্যাঁ দুষ্টু 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 জিনিস দেখে দুষ্টু হয়ে যায়। কখন বলো তো? এই 9, 10 আর 9, 10 পাস করে ইন্টারমিডিয়েট উঠলে শুরু করে এগুলা, মানে এই 18 বছর বয়সের ধারে কাছে আসলে পোলাপানগুলো শুরু করে। সো এই কারণেই বলছে এই বয়সের নেতিবাচক দিকগুলো কোনটা? এই যে লাইনচ্যুত হয়ে যাও বা নষ্ট হয়ে যাও। কেমন? আসো ওকে। আসো এখন একটু ভাইকে এখানে বলো তো, তোমরা এখানে এইচএসসি কোন কোন ব্যাচ আছো? ভাইকে একটু বলো তো, এইচএসসি এখানে কোন কোন ব্যাচ আছো? 24K, 25K, 26K। ভাইকে একটু বলো কে কোন ব্যাচ? 24, 25, 26। ভাইকে বলো কে এখানে কোন ব্যাচ আছো? মোটামুটি আমরা অনেক পড়াশোনা করছি। আচ্ছা ভাইকে বলো তো, ক্লাসগুলো তোমাদের কেমন লাগে? ভাইকে বলো তো কেমন লাগে? এই যে মনে করো, মানে বিশ্বাস করো লাস্ট 3 দিন মানে এই মানে আমার মানে ঘামে আমি ফাটি যাই। ওকে ফাইন। এইচএসসি 24, 25, 26। ওকে ফাইন। কে কোন ব্যাচ? ভাইকে একটু বলো তো, আমি একটু দেখতে চাই। জাস্ট পড়ার মাঝখানে একটা অনেকক্ষণ পড়লে আমাদের ব্রেন হ্যাং মারবে একটু পরে। আমরা জাস্ট একটু বিশ্রাম নেই, জাস্ট 1 মিনিট। ওকে 24 ব্যাচ। ওকে ফাইন। 24 বেশি, 25 কম কেন? কী রে সোনামন্দিরা 25, তোমরা পিছিয়ে আছো কেন? যাই হোক 25, 23, বাহ 23-এর আছে, মাশাল্লাহ মাশাল্লাহ। 25,
এমডি সৈকত, সৈকত তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো 25 না, তুমি তো 24, তুমি আমার সাথে ফাঁকিবাজি করো। ওকে ওকে ওকে, এইচএসসি 240, রেহানা আক্তার কানম, তোমরা তো আমার অনেক আগের স্টুডেন্ট, তোমাদেরকে অনেক মিস করে, তুমি তো অ্যাডমিশন বেঁচে আসো। 24, ওকে ভ্যান, ম্যাক্সিমাম 24 আসো, 26ও আছে মোটামুটি। ওকে ভ্যান আসো। এখন তোমাদের কাছে আমি একটা কোশ্চেন করে, তোমরা ভাইকে বলো তো, আর তোমাদেরকে আমি জাস্ট আজকে একটা জিনিস দেখি, এটা আমি আজকে হঠাৎ করে আমার কেন জানি মনে হয়েছে, সেটা হচ্ছে জাস্ট আমাদের দেখো আমরা মোটামুটি অনেকটুকু পড়ছি, প্রায় 31টা এমসিকিউ পড়ছি। আমরা এখন 1 মিনিট একটু মনে করো একটু জাস্ট ব্রেক নিব, ব্রেক মানে চুপ করে থাকবো না, তোমাদেরকে আমি জাস্ট একটা জিনিস দেখাতে, যেটা আমার কাছে মনে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এই জায়গাটা হলো আমরা দেখো, আমরা যারা এইচএসসি আছি, মানে আমরা যারা এইচএসসিতে আছি বা আমরা যারা অ্যাডমিশন দিচ্ছি, আমরা হয়তো বা কী করি আমি তোমাদেরকে বলি, আমরা হয়তো বা মানে যারা এইচএসসিতে আছি, তোমরা দেখো তোমাদের কম্পালসারি বাংলা আছে, ইংলিশ আছে, এরপরে তোমার কি আইসিটি আছে, এই সাবজেক্টগুলো আছে, আবার এদিকে আছে তোমাদের গ্রুপ সাবজেক্ট। আসো এখন ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো ওরা কী করে জানো, গ্রুপ সাবজেক্টের দিকে হয়তো বা বেশি ফোকাস করে, যারা কমার্সে ওরা কমার্সের বিষয়গুলো, মানবিকের বিষয়গুলো, সায়েন্সের বলা বন্ধ এগুলো ধরেই না। বাট তুমি দেখো, তুমি যেই জায়গাতে ভর্তি পরীক্ষা দিবা না, মানে তুমি যেখানে ভর্তি পরীক্ষা দাও না কেন, তোমার মাস্ট বি 2টা সাবজেক্ট থাকে। সেটা কি বলো, যারা এখানে মানবিকের আছো, তোমার ইংলিশ এটা তোমার অ্যাডমিশনও আসবে, মানে এইচএসসিও আছে অ্যাডমিশন আছে, বাংলা এটা তোমার এইচএসসিও আছে অ্যাডমিশন আছে। সো আমার এই 2টা সাবজেক্ট অনেক ইম্পর্টেন্ট। গ্রুপ সাবজেক্ট তুমি দেখো তো তোমার কয়টা তোমার অ্যাডমিশন আছে, যারা মানবিকে আছে এত 13টা সাবজেক্ট পড়ো, কয়টা তোমার অ্যাডমিশন আসে, খুব একটা আসে না। সো আমি তোমাদেরকে বারবার বলবো, যখন পড়বা বুদ্ধিমানের মতো পড়বা, পড়বা যাতে এখনের পড়া দিয়ে তোমার অ্যাডমিশন পর্যন্ত কাভার হয়ে যায়। সো এই কারণে আমি জাস্ট এই জিনিসটা তোমাদেরকে রিয়েলাইজ করো যে বাংলা এবং ইংলিশটা অনেক ইম্পর্টেন্ট, এবং এই দুইটা যখন পড়বা নট অনলি এইচএসসিকে টার্গেট করে পড়বা, এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনকে টার্গেট করে পড়বা। ওকে, আর এখানে 25 বা 26-এ যারা আসো, তোমাদের জন্য ভাইয়ের যে স্পেশাল ব্যাচটা আছে এটা তোমরা সবাই খুব ভালো করে জানো। সো এই ব্যাচে আমরা প্রত্যেকে থাকবো, মানে স্পেশাল ব্যাচটা কেমন এটা তোমরা খুব ভালো করে জানো, মানে আমি কেমন করে পড়া এটা আমি আর এখানে না বলি, মানে যারা পড়ছো আমি হয়তো অনেক ভালো বলি এটা বলি না, বাট আমি ট্রাই করি যে কি A to Z কভার করার জন্য, যাতে তার এইচএসসি অ্যাডমিশন 2টা কভার হয়ে যায়। কেমন? ওকে, আচ্ছা আমি এগুলোতে না যাই, আমরা আগে আমাদের পড়াশোনাগুলো কমপ্লিট করি। ওকে আসো, বিপদের মুখে 18 বছর বয়স কেমন? এই দেখছো ভাই, তোমাকে বলছিলাম যে কবিতা থেকে যখন কোশ্চেন আসবে লাইন বাই লাইন থেকে প্রশ্ন আসবে, কবিতা থেকে যখন কোশ্চেন আসবে লাইন বাই লাইন থেকে প্রশ্ন আসবে, কবিতা থেকে যখন কোশ্চেন আসবে লাইন বাই লাইন থেকে কোশ্চেন আসবে, কবিতা থেকে যখন প্রশ্ন আসবে লাইন বাই লাইন থেকে আমার প্রশ্ন আসবে। আসো এখন দেখো, বিপদের মুখে 18 বছর বয়স কেমন? প্রখর, দুর্বার, দুঃসাহসী, অগ্রণী। লাইন বাই লাইন পড়লে তুমি, লাইন বাই লাইন না পড়লে জীবনেও পারবে না। বিপদের মুখে এই বয়স অগ্রণী ভূমিকা পালন করে। 133 নাম্বার, 18 বছর বয়স কবিতা, তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয়? আমি তোমাকে বলছি সপে আত্মাকে শপথের কোলাহলে, তাহলে কি সঁপে দেয়? আত্মা তুমি কোথায়? আত্মাকে সঁপে দেয়। ওকে ফ্যান আসো, এরপরে 134 নাম্বারটা আনসার করো। নেক্সট হয়েছে এই যে বিপদের মুখে এই বয়স কেমন? অগ্রণী। এই বয়স তবু নতুন কিছু তো করে। কেমন? আসো এরপরে দেখো, এই যে সপে আত্মাকে শপথের কোলা হলে, ভাই কারণেই বলছি এর বাইরে ইনশাল্লাহ কোশ্চেন আসবে না। আসো এরপরে ভাইকে আনসার করো তো, 18 বছর বয়স কবিতার স্তবক সংখ্যা কয়টা, মানে কয়টা প্যারা আছে এই কবিতার মধ্যে? ভাইকে বলো তো, এই 18 বছর বয়স কবিতার প্যারা কয়টা? ভাইকে বলো তো, বলো 18 বছর বয়স কবিতার প্যারা কয়টা? আমরা সবাই জানি কয়টা বলো তো? 8টা না? ইয়েস 8টা। কয়টা বলো তো? 8টা। কয়টা বলো তো? 8টা। ভাইকে বলো তো, প্রত্যেকটা স্তবকের লাইন কয়টা? এটা যে পারবে না তার আজকে মারি ফেলবো, বলো, কারণ এটা আমি একটু পড়েছি। বলো, যে পারবে না তার আজকে আমি একবার মারি ফেলবো। বলো এখানে কয়টা? বলো, প্রত্যেকটা স্তবকের লাইন কয়টা আছে? ভাইকে বলো, প্রত্যেকটা স্তবকের লাইন কয়টা আছে? ভাইকে বলো, প্রত্যেকটা স্তবকের লাইন কয়টা আছে? ভাইকে বলো, প্রত্যেকটা স্তবকের লাইন কয়টা? এটা আমরা সবাই জানি, স্তবক 8টা, আর প্রত্যেকটা স্তবকের লাইন হচ্ছে আমার কয়টা? 7টা করে। টোটাল আমার 7টা। এই না 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 না, স্তবক তো আমার 8টা, লাইন কয়টা করে রে? লাইন তো 7টা করে, 7টা 56। না 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 না, ভুল বলছি। ওটা তো সোনাত্তরের ছিল। ওটা তো সোনাত্তরের ছিল ভাই, এখানে দেখা দিচ্ছি একটু। মোট এই যে দেখো, স্তবক হচ্ছে আমার 8টা, লাইন হচ্ছে আমার 4টা। দেখছো প্যাঁচ লাগেছে? ওই যে সোনাত্তরের মধ্যে তোমার 7টা ছিল, দেখছো প্যাঁচ লাগেছে? ওইটা ছিল তোমার, না সরি, ওইটা ছিল 6টা প্লাস 7টা। দেখছো আমার নিজের মধ্যে প্যাঁচ লাগে। ওইটা ছিল মোট লাইন 42টা,
ওখানে 6-7-42 ছিল, বাট এটা হচ্ছে কি মোট লাইন আমার 32টা, স্তবকারটা প্রত্যেকটা স্তবকের লাইন কটা 4টে, মানে 4-32, কেমন, এগুলো একটু খেয়াল রাখবা। আবার এই কবিতাটা প্রকাশিত কত সালে? 1948 সালে। কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে। আর এই কবিতার বৈশিষ্ট্যগুলো কি? বৈসন্ধিকালের বৈশিষ্ট্য। এটা জাস্ট একবার পড়ে ভাইকে ডান বলো, এটা একবার পড়ে ভাইকে ডান বলো, এটা একবার পড়ে ভাইকে ডান বলো, সোনামন্দিরা এটা একবার পড়ে ভাইকে ডান বলো, কেমন? আসো ওকে, এসো এই জায়গাটা আসো। এখন এই যে আমার বারবার একটা কোশ্চেন প্রায় সময় আসে, সেটা হচ্ছে কোন কবিতা কোন ছন্দে রচিত। আমরা একটু আগে দেখছি সোনার কবিতা কোন ছন্দে রচিত, 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত, এইটা আমরা খুব ভালো করে জানি। এখন বলো তোমাদের এই ছন্দ টেকনিকটা ভাই পড়াবো কিনা, অর্থাৎ একটা টেকনিকের মাধ্যমে তোমার কোন কবিতা কোন ছন্দে রচিত এটার গোষ্ঠী শুদ্ধ এখন ক্লিয়ার হয়ে যাবে। ভাইকে বলো ছন্দের টেকনিকটা আমরা পড়াবো কিনা, ভাইকে বলো ছন্দ নির্ণয় করো, অর্থাৎ কোন কবিতা কোন ছন্দে রচিত, এটা মনে রাখার ভাই একটা জোস একটা টেকনিক আছে। তোমরা প্রত্যেকটা, অর্থাৎ কোনটা অক্ষরবৃত্ত ছন্দ রচিত, কোনটা মাত্রাবৃত্ত ছন্দ রচিত, কোনটা তোমার কি ওই যে গদ্য ছন্দ রচিত, প্রত্যেকটা জিনিস ভাইকে বলো পড়াবো কিনা, একটু ভাইকে বলো তো। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাই। ওকে ভাই, জাস্ট 3 মিনিট লাগবে, জাস্ট 3 মিনিট লাগবে, জাস্ট 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ, কারণ তোমরা একটু আগে দেখতে পেয়েছো যে আমার বারবার কিন্তু প্রশ্নগুলো আসে কোন কবিতা কোন ছন্দে রচিত, এটা আমার আশা আসো। এখন এই জায়গায় ভাই তোমাদেরকে একটু বলি কোনটা কোন ছন্দে রচিত, কোনটা কোন ছন্দে রচিত আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওহো, এখানে বাইরের ব্যাচ আসছে, এগুলো আমরা এখন না বলি। বাইরের স্পেশাল ব্যাচে যারা এখনো ভর্তি হনে, মানে এইচএসসি 25 বলো বা 26 বলো, মানে তুমি যদি বাংলা নিয়ে তোমার আর কিছু লাগবে না, জাস্ট তোমাকে আমি গ্যারান্টি দিলাম কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, জাস্ট অনলি আমি যেভাবে পড়াবো আর আমার SW গুলো করিও। মানে আচ্ছা, আমি এগুলো এখন কথা না বলি, এগুলো নিয়ে কথা বলা ভালো না। তোমার এইচএসসি এবং অ্যাডমিশন ইনশাল্লাহ আমি যতটুকু পসিবল কভার করে দেবো ইনশাল্লাহ। ওকে, সো মানে বিস্তারিত যা যা জানার থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে একটা স্ক্রিনশট রেখে দাও যাদের লাগবে। 25 বা 26, 24 তোমাদের গার্লফ্রেন্ড যারা যারা আছে সবগুলোর ভর্তি করে দিবা। 24-এ সোনামন্দিরে তোমাদের গার্লফ্রেন্ড যারা যারা আছে সবগুলোর ভর্তি করে দেবে, কেমন? ওকে আসো, ওকে 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 আসো। এখন দেখো আমার ছন্দ কয়টা বলো তো? ছন্দ হচ্ছে আমার 3টা। ছন্দ কয়টা? 3টা। আসো, ছন্দ কয়টা? 3টা। একটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, একটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ, একটা হচ্ছে আমার কি ছন্দ? গদ্য ছন্দ। তাহলে ছন্দ কয়টা বলো তো? ছন্দ কয়টা ভাইকে বলো তো? ছন্দ হচ্ছে আমাদের 3টা। ছন্দ কয়টা? 3টা। একটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, আর একটা হচ্ছে আমার গদ্য ছন্দ। আসো এখন এই মনে করো, তাহলে আমার ছন্দর বাচ্চা হচ্ছে 3টা। ছন্দর বাচ্চা হচ্ছে আমার 3টা। নাম্বার 1 মাত্রাবৃত্ত বাচ্চা, নাম্বার 2 অক্ষরবৃত্ত বাচ্চা, নাম্বার 3 গদ্য ছন্দের বাচ্চা। আসো এখন এই মাত্রাবৃত্তের বাচ্চা কাচ্চা আবার মোটামুটি 4টা আছে, অর্থাৎ এই মাত্রাবৃত্তর আন্ডারে আবার 4টা বাচ্চা আছে। কয়টা বাচ্চা? 4টা বাচ্চা। নাম্বার 1 18 বছর বয়স, নাম্বার কি বলতো? 18 বছর বয়স, এটা মাত্রাবৃত্ত ছন্দের অন্তর্ভুক্ত। প্রতিদান এই কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বিদ্রোহী এই কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী এই কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ভাইয়া এগুলো তো আমরা সবাই জানি, এই কবিতাগুলো যে মাত্রাবৃত্ত ছন্দে রচিত এগুলো আমরা জানি, বাট এইটা মনে রাখবো কিভাবে সেটার জন্য একটা টেকনিক আছে। টেকনিক হচ্ছে আমরা এই লাইনটা বলতো আমরা প্রতিদিন বলি না প্রায়, এই লাইনটা কি বলতো, বা এই গানটা কি? আমার সোনার বাংলা, আমরা এটা কি বলতো? এই যে আমার সোনার বাংলা, এটা আমরা প্রতিদিন গাই না? ছোটবেলা থেকে আমি ক্লাস 1, 2, 3 থেকে এই যে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছো, কলেজে যতবারে তোমার প্রতিদিন পিটি হয়েছে, এই গানটা তোমাদের গাওয়াইছে না? আবার এখন বলতে পারো ভাই আমরা তো পিটি করি না ভাই, আমরা তো অ্যাসেম্বলি করি না ভাই, আমরা তো বাসায় থেকে ভাই, আমরা তো ইন্টারন্যাশনাল ভাই মডার্ন স্কুলে পড়ি ভাই, আমরা তো করাই না ভাই। তাহলে তুমি দেখো তো এখানে এমন কোনো পাপই বান্না না যে এই পাপ কাজটা একবারও করে নাই, মানে কেউ না কেউ এটা করছে। আমি নিজে পাপ কাজগুলো করছি, এবং আমি যদি করে থেকে আমি জানি তোমরাও করছো, এটা খুব ভালো করে। এই যে আমরা অনেক সময় অনেকের ইনবক্সে বলি চলো আমরা ট্রুথ অর ডেয়ার খেলো, বা আমি একটা লাইন বলবো তুমি পরের লাইন বলবো, বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো বলে আচ্ছা আমি লাইনটা বলছি হচ্ছে আমার সোনার বাংলা, বলো এর পরের লাইন কি? তখন ওই ছেলেটা ওই মেয়েটার মুখ দিয়ে বাইর করে নেয় আমি তোমায় ভালোবাসি, প্রপোজাল আদায় করে নেয়। তাহলে এই কাজগুলো আমরা কবে করি বলতো? প্রতিদিন করে থাকি। কবে কবে করে ভাইকে বলতো? প্রতিদিন করে থাকি। আসো এখন এই যে আমার সোনার বাংলা, এটা আমরা গাই কতদিন? একদিন? নো, প্রতিদিন। কতদিন? প্রতিদিন। এই যে আতে আমার, আতে 18 বছর বয়স, আতে আমার, আতে 18 বছর বয়স, দন্তের সাথে সোনার, দন্তের সাথে সোনার তরী, সোনার থেকে সোনার তরী, বতে বাংলা, বতে বিদ্রোহী, বতে বাংলা, বতে বিদ্রোহী, প্রতিদিন থেকে প্রতিদান। তাহলে মাত্রাবৃত্ত ছন্দ আমরা মনে রাখবো কিভাবে? জাস্ট একটা জিনিস, আমার সোনার বাংলা, এটা আমরা গাই কতদিন? প্রতিদিন। আমার সোনার বাংলা, এটা আমরা গাই কতদিন? প্রতিদিন। কতদিন? প্রতিদিন। ওকে ফাইন। আসো এরপরে মাত্রাবৃত্ত ছন্দের পরে অক্ষরবৃত্ত ছন্দ। আসো এখন এই অক্ষরবৃত্তের বাচ্চা কাচ্চা আবার কয়টা? মোটামুটি অনেকগুলা। নাম্বার 1 কি? তাহারেই পড়ে মনে, নাম্বার 2 সুচেতনা, নাম্বার 3
পদ্মা, নাম্বার 4 বিভীষণের প্রতি মেঘনাদ, এগুলো হচ্ছে আমার কি বলতো অক্ষরবৃত্ত ছন্দের বাচ্চা কাচ্চা। বা মনে রাখবো কিভাবে, তোমরা অনেকে হয়তো জানো না, টেকনিকটাকে বলতো। তুমি এই 4টা কবিতার দিকে একটু ভালো খেয়াল করো, মানে ভালো করে খেয়াল করো। দেখো তোমার কাছে মানে আমি যখন খেয়াল করছি আমার কাছে একটা মনে হয়েছে এটা তো বেডি টেকনিক, এটা কি বলতো নারী নারী, এটা তোমার নারীদের সাথে যায়, মানে নারী বুড়িদের সাথে যায়। কিভাবে দেখো তো, এই যে দেখো তাহারেই পড়ে মনে, দেখো আমরা যখন দেখবা কোনো মেয়েরা আমি দেখি না উফ খুব মনে পড়তেছে, বাট অধিকাংশ ছেলেগুলো উফ তাহারই পড়ে মনে, মানে বললে মনে হচ্ছে কি উফ ওই মেয়েটারে মনে পড়ে, মানে একটা মহিলা মহিলা বাচক। বা তুমি নিজেই দেখো তো এই কবিতাটাও লেখছে কেউ, কবিতাটাও লেখছো একটা বেডি, কবিতাটা লেখছো কে একটা বেডি লেখছে। তো এই তাহারই পড়ে মানে বললে আমাদের কোনো একটা মেয়ের কথা চলে আসে। এরপরে সুচেতনা, মানে তোমার কাছে মনে দেবো ভাই এরকম নাম তো পৃথিবীর দেশে দেখি নাই ভাই। সহজ একটা কথা বলি, আকার দিয়ে জীবন আমি ছেলেদের নাম দেখি নাই, মানে আকার দিয়ে মনে কর কি আমার নাম শরীফ থেকে শরীফা হয়ে গেলে মেয়ে হয়ে যায়, নাহিদ থেকে নাহিদা, সায়েম থেকে সায়েমা, করিম থেকে করিমা, রহিম থেকে রহিমা, হ্যাঁ জাহিদ থেকে জাহিদা জাহেদা, এরকম সামি থেকে সামিয়া। যত আকার দিয়ে আমি কখনো ছেলেদের নাম দেখি না, যত বুঝেই যায় আকার মানেই মেয়ে। পদ্মা এটা তো এমনিতেই মেয়েদের নাম, পদ্মা তো মেয়েদের নাম, আকার মানেই মেয়েদের নাম। এরপরে দেখে এখন কোশ্চেন ভাইয়া, বিভীষণের প্রতি মেঘনাদ, এটি তো হচ্ছে বেড়া, এটি কেন মনে রাখ আসো। আমি যেভাবে মনে রাখছি ম্যাগ দিয়ে দেখবো অনেক পাপি বান্ধা, এখানেও তুমি পাবা অনেকের নাম আছে কি বলতো ম্যাগ বালিকা, কেউ থাকলে তার একটা মেনশন দিয়ে নিয়ে আসো। এরকম পাপি বান্ধা অনেক আছে যাদের নাম কি বলতো ম্যাগ বালিকা। আসো এই ম্যাগ বালিকা আমাকে 2016 সালের ডিসেম্বর মাসে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিল, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে মেসেজ রিকোয়েস্ট দিয়ে বলছিল সুফিয়ান আমি তোমাকে অনেক ভালোবাসি, উইল ইউ ম্যারি মি। তখন আমি বলছিল প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। আমাকে ফার্স্ট প্রপোজাল দিয়েছিল 2016 সালের ডিসেম্বর মাসে। কে দিছিল? ম্যাক বালিকা নামের একটা আইডি থেকে। কে দিছিল? ম্যাক বালিকা নামের একটা আইডি থেকে। তো আমি এই ম্যাক দেখলে আমার মনে পড়ে ওই যে ম্যাক বালিকা আমার একবার রিকোয়েস্ট পাঠাইছিল, হ্যাঁ প্রেমের প্রস্তাব দিছিল। এই ম্যাক বালিকাকে, এই ম্যাক বালিকাও তো একটা মেয়ে, তার মানে এই যে নারী টেকনিকের মধ্যে আমার এই ম্যাক বালিকাও ঢুকে গেছে। কেমন? ওকে ফ্রেন্ড, তাহলে এই যে এক নারী দিয়ে আমরা এই অক্ষরবৃত্ত ছন্দটাকে আমরা কি করতে পারবো বলতো মনে রাখতে পারবো, অনলি ফর একটা নারী দিয়ে। তাহলে তাহারই পরে মনে সুচেতনা, এরপরে পদ্মা, এরপরে বিভীষণের প্রতি মেঘনাদ, এগুলো আমার সবগুলো কি বলতো নারীবাচক। কি বলতো নারীবাচক। কেমন? ওকে ফ্রেন্ড আসো এখন এইখানে আরো দুইটা কবিতা আছে, এই অক্ষরবৃত্ত ছন্দ আরো দুইটা কবিতা আছে, সেটা দেখবো। এখন দেখো নারীদেরকে দেখলে ছেলেদের মনের মধ্যে দেখবে তোমার একটা মানে অন্যরকম, মানে আর কিছু না হোক, চোখ দেখা দেখি না হোক, টেলিফোনের সংলাপ না হোক, অ্যাটলিস্ট যখন ওদের সামনে দিয়ে যায়, রাস্তার উপাশে যখন একটা মেয়ে হেঁটে আসে, তুমি মিলে নিও কমন একটা বৈশিষ্ট্য, ছেলেটা আর কিছু না করুক, অ্যাটলিস্ট এমনি একবার চুলটার একটা লাড়া দিব, ভাবো একটা মেয়ে আইতেছে, মানে তার মধ্যে একটা ভাব চলে আসে, মানে একটা মেয়ের যখন দেখে মানে একটা ভাব চলে আসে। সেরকম একটা গান আছে, সেটা কি জানো? এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ তুমি আমরা না বলি। তাহলে এই যে নারীদেরকে দেখলে আমরা যখন এরকম ভাব চলে আসে, এই তুমি সেই তুমি যাকে আমি চাই, এখানে এই যে এই তুমি মানে কি? এই তুমি মানে হচ্ছে তোমার কি ঐক্যতান। এই তুমি মানে কি? এই তুমি মানে হচ্ছে তোমার ঐক্যতান। সেই তুমি মানে কি? সেই তুমি মানে হচ্ছে সেই অস্ত্র। সেই তুমি মানে কি? সেই তুমি মানে হচ্ছে সেই অস্ত্র। তার মানে নারীদেরকে দেখলে এই যে আমাদের এই ফিলগুলো চলে আসে, এই তুমি সেই তুমি যাকে আমি চাই, এই তুমি মানে হচ্ছে ঐক্যতান, সেই তুমি মানে হচ্ছে সেই অস্ত্র। তাহলে এই 6টা কবিতা আমার কোন টেকনিকের মধ্যে পড়ছে ভাইকে বলো তো? এটা হচ্ছে আমাদের অক্ষরবৃত্ত ছন্দ রয়েছে। পাশে আমাদের আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমাদের গদ্য ছন্দ। কোনটা বলতো? আমাদের গদ্য ছন্দ। কোনটা? গদ্য ছন্দ। আসো এখন গদ্যের বাচ্চা কয়টা? 60টা। মানে এরা মোটামুটি আল্লাহ দিলে কোনোটার বাচ্চা কাছে কম নেয় না, প্রত্যেকে মোটামুটি 700টা করে নিয়েছে। আসো এখন গদ্যের বাচ্চা কয়টা? 4টা। কি কি? আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969 নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় ছবি। ভাই মনে রাখবো কিভাবে? একটা খুব সহজ একটা কথা, সেটা হচ্ছে কিংবদন্তি নুরুদ্দিন ফেব্রুয়ারি মাসে ছবি তোলে। তাহলে কিংবদন্তি একটা বেটা আছে, ওই বেটাটা হচ্ছে নুরুদ্দিন। ওই বেটা জানুয়ারি মাসে ছবি তোলে না, মার্চ মাসে ছবি তোলে না, ছবি তোলে কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। কারণ ফেব্রুয়ারি মাসের স্পেশালিটি আমরা সবাই জানি, হ্যাঁ এটা আমি না বলি। এই কিংবদন্তি নুরুদ্দিন কোন মাসে ছবি তোলে? ফেব্রুয়ারি মাসে ছবি তোলে। এই জায়গা থেকে একটা লাইন প্রত্যেকে ভাইকে বলতো, কিংবদন্তি নুরুদ্দিন ফেব্রুয়ারি মাসে ছবি তোলে। কিংবদন্তি মানে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, নুরুদ্দিন মানে হচ্ছে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, ফেব্রুয়ারি মানে হচ্ছে ফেব্রুয়ারি 1969, ছবি মানে হচ্ছে ছবি। এইগুলো হচ্ছে আমার গদ্য ছন্দের টেকনিক। তাহলে এগুলো আমার কিসের টেকনিক বলতো? এগুলো হচ্ছে আমাদের গদ্য ছন্দের টেকনিক। আসো এখন এই জায়গা আমি তোমাদেরকে একটু বলে রাখি, এই জায়গাটা ভাই তোমাদেরকে একটু বলে রাখি। দেখো তাহলে কোন ছন্দ কোন টেকনিকের রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তাহলে মাত্রাবৃত্তর সাথে কোনটা? ওই যে আমার সোনার বাংলা, এটা আমার প্রতিদিন গাই। গদ্য ছন্দ কোনটা? এটা হচ্ছে আমার কি? গদ্য ছন্দ হচ্ছে আমার কি? ওই যে
কিংবদন্তি নুরুলদিন ফেব্রুয়ারি মাসে ছবি তোলে। আর অক্ষরবৃত্ত মানে কি নারী টেকনিক, অক্ষরবৃত্ত মানে কি নারী টেকনিক। এখন দেখো তোমাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত শিখেছি কোনটা তোমাদের মানে টেকনিকটা মানে কোনটা কোন ছন্দ রয়েছে, তো এটা টেকনিক শিখেছি। এখন শেখাবো টেকনিকটা কেমনে মনে রাখবা, এটাও মনে রাখতে পারবো, এটাও মনে রাখতে পারবো। বাট এই অক্ষরবৃত্তের আন্ডারে কয়টা, 6টা। এখন এইগুলো কোনভাবে মনে রাখবে, নারী টেকনিক দিয়ে। এই নারীটা মনে রাখবে কিভাবে, আমি তোমাকে আরো ইজিলি বলি। তুমি দেখো তো এই 3টা ছন্দের মধ্যে সবচেয়ে পেঁচালো ছন্দ কোনটা বাইরে বলো তো? এই 3টা ছন্দের মধ্যে সবচেয়ে পেঁচালো ছন্দ কোনটা বাইরে বলো তো? দেখো মাত্রাবৃত্ত মানে কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না, গদ্য ছন্দ কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না। বাট অক্ষরবৃত্ত ছন্দ দেখো তো, ওয়ার্ডও এখানে বেশি, আবার এমন পেঁচালো ওয়ার্ড আছে কিও লিখলে দাঁত ভাঙি যায়। তুমি আমার খুব সিম্পলি বলো, মনে করো নারী আর হচ্ছে কি একটা পুরুষ, আমার নিজেই বলো তো কার মধ্যে ফ্যাঁস বেশি? আমার তুমি নিজে বলো কার মধ্যে ফ্যাঁস বেশি? নারী এবং পুরুষ কার মধ্যে ফ্যাঁস বেশি তোমরা বাইরে বলো তো, আমি একটু দেখতে চাই। দেখি এখানে কি আজকে সত্যের জয় হয় না মিথ্যার জয় হয়, আমি একটু দেখবো এখানে কি সত্যের জয় হয় না মিথ্যার জয় হয়। এই যে সারিয়া তাসনিম বলছে নারী, এই যে যাক, এই যে সোনা মন্দিরে স্বীকার করে নিছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। জান্নাত তাবাসসুম বলছে নারী, ওকে ফাইন। দেখছে এই যে মেয়েরা নিজেরা স্বীকার করে নিছে ওদের মধ্যে প্যাঁচ বেশি, মেয়েরা নিজেরা স্বীকার করে নিছে ওদের মধ্যে প্যাঁচ বেশি। ওকে ওকে, আমরা না বলে ওরা নিজেরা স্বীকার করে নিছে। মানে যারা স্বীকার করতে চাও না তাদেরকে আমার ওয়ান কোশ্চেন, বলো শ্বশুর ভালো না শাশুড়ি ভালো? বলো শ্বশুরের মধ্যে প্যাঁচ থাকে না শাশুড়ির মধ্যে প্যাঁচ থাকে? এই জায়গায় সবাই কেউ কেউ শ্বশুরটা ভালো, শাশুড়ির মধ্যে ঝামেলা বেশি, কারণ শাশুড়ি তো একটা নারী, তাই না? এই নারী জাতির মধ্যে প্রচুর ঝামেলা, কেমন? তাই বলে আবার বলিও না যে আমি নারী বিদ্বেষী বানাই দিও না আবার, কেমন? প্রত্যেকের লাইফে হয়তো বা কোনো না কোনো মহিলা থাকতে পারে, সো নারী বিদ্বেষী বানাই দিও না আবার, ওকে ফাইন। আমরা টেকনিকগুলো জাস্ট এবার মনে রাখবো, ওকে? আসো আসো, ছন্দগুলো ক্লিয়ার। আসো এখন আমরা আমাদের আবার পরের কোশ্চেনে যাচ্ছি। বলো কার মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা? বলো তরুণ শ্যামল পূর্ব বাংলা কার মুখে? ভাইকে বলো তো, কার মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা? বলো। এই জায়গা থেকে প্রশ্ন আসে। এখানে আমি তোমাকে বলে রাখি, এখানে তোমার রফিক জব্বার কিছু হবে না, দুজনের মধ্যে প্যাঁচ লাগে হচ্ছে কখন সালাম বসবে, কখন বরকত বসবে। এই জায়গাটার মধ্যে আমাদের প্যাঁচ লাগে, কখন সালাম বসবে আর কখন তোমার কি বসবে, তোমার বরকত বসবে। এই জায়গার মধ্যে আমাদের প্যাঁচ থাকে। মাথায় রাখবা তরুণ শ্যামল পূর্ব বাংলা কার, সালাম। এই দুইটা টেকনিক আমি একটু পরে শিখাবো। আসো এরপরে তোমার ফেব্রুয়ারি 1969 কবিতায় শহীদের জলকিত রক্তের বুদবুদ ঢ্যাঁস ভরপুর। তাই দেখছো একটা কবিতার লাইন বাই লাইন থেকে কোশ্চেন দিয়ে ওখানে শূন্যস্থান দিয়ে বলছে এখানে কি বসবে, শূন্যস্থান দিয়ে দিতে পারে। লাইন বাই লাইন এই জন্য পড়ে। দেখো শহীদের জলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর, তাহলে এটা কি বলতো? স্মৃতিগন্ধে ভরপুর। এটা যারা আমরা কবিতাগুলো পড়ছি তারা আমরা খুব ভালো করে পারাগত। আসো এখন এই সালাম আর বরকতের মধ্যে আমাদের যে প্যাঁচ লাগে, কখন কখন সালাম বসে, কখন কখন বরকত বসে। দেখো সালামের যাবতীয় যা আছে, সালাম কি করে? রাজপথে নামে। সালাম কি করে? শূন্যে ফ্ল্যাগ তোলে। সালামের চোখে কি? আলোচিত ঢাকা। সালামের মুখে কি? তরুণ শ্যামল পূর্ব বাংলা। আবার সালামের হাত থেকে কি ঝরে? অবিরত অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে। কি ঝরে? অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে। আর ও সরি, এটা মিস্টেক হচ্ছে, এটা তোমার বরকত হবে, এটা তোমার বরকত হবে সোনামণিরা, এটা তোমার বরকত হবে। আসো আর বরকত কি? বরকত বতে বরকত বতে বুক পাতে। বরকত হচ্ছে তোমার ওই যে আবু সাইদের মতো বুক পাতে, কিসের সামনে? ঘাতকের থাবার সামনে। আর বরকত কি করে? গাঢ় উচ্চারণের কথা বলে। মানে বরকত মনে রাখবে এই যুগে আবু সাইদ মনে করবে আর কি, কি আবু সাইদ। বরকত ঘাতকের থাবার সামনে বুক পাতে গাঢ় উচ্চারণের কথা বলে, ওকে ফাইন। তাহলে বরকত মানে হচ্ছে জাস্ট এই দুইটা, বুক পাতে গাঢ় উচ্চারণের কথা বলে। বাকি যা আছে আলোচিত ঢাকা, কার চোখে ঢাকা নাকি মুখে কি, মানে এই যে রাজপথে নামে কে, শূন্যে ফ্ল্যাগ তোলে কে, আলোচিত ঢাকাকে, কার মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলা, কার হাত থেকে বর্ণমালা ঝরে, বাকি যা আছে সব হবে সালাম। আর বরকত অনলি দুইটা, একটা হচ্ছে গাঢ় উচ্চারণের কথা বলে, আর একটা হচ্ছে বুক পাতে। বলো ক্লিয়ার কিনা? এই জায়গা থেকে একটা কোশ্চেন আসবে, তুমি যে স্ক্রিনশট নিতে পারো। এই জায়গা থেকে তোমার 100 একটা প্রশ্ন আসবে। এই জায়গা থেকে একটা মানে 100 তোমার প্রশ্ন আসবে। বলো ওকে 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 ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন। আসো তাহলে আমরা এখন পরেরটাতে যাচ্ছি। পরেরটা কি বলছে? পরেরটা কি বলছে? আচ্ছা আসো, এই যে একটু আগে ভাই তোমাদেরকে দেখাইলাম, দেখো এই দেখছো আমি তোমাদেরকে এই জায়গাতে আবার তোমাদেরকে এই যে দেখো ফেব্রুয়ারি 1969 থেকে তোমার কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, তোমার কোন কোন জায়গা থেকে প্রশ্ন। দেখো এটা কোন কোন জায়গা থেকে, দেখো ফেব্রুয়ারি 1969 কবিতা নেওয়া কিসের মধ্যে? নিজ ভাসভূমি কাব্যগ্রন্থ থেকে। কোন ছন্দ? গদ্য ছন্দ। এটা মাত্র দেখছি আমরা। এরপর দেখো রাজপথের নামে কে, সালাম, এগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি, আমি এগুলো না পড়ে মানে এগুলো তোমাদেরকে এক জায়গায় সংক্ষিপ্ত করে দিচ্ছি, কেমন? আসো এরপরে দেখো
এরপরে দেখো এরপর এই যে দেখো, এই যে ওরা শহীদের জলকিত রক্তের অদ্ভুত স্মৃতিগন্ধে ভরপুর। তাহলে দেখছো লাইন বাই লাইন থেকে আমার প্রশ্ন আসবে, তোমরা লাইন বাই লাইন গুলো পড়বো। আসো এরপর 142 নাম্বারটা ভাইকে আনসার করো। ফেব্রুয়ারি 1969 কোন কারণে সার্থক? মানে এই যে কবিতাটা লিখছে, এই কবিতাটা কিসের জন্য সার্থক হয়েছে? এটা কি ভাষার জন্য সার্থক হয়েছে, আঙ্গিক বিবেচনায়, এটা কি রসের জন্য, এটা কি চেতনার জন্য, কিসের জন্য ভাইকে বলতো? এটা একটু প্রত্যেকে আমরা আনসার করি। ফেব্রুয়ারি 1969 কবিতাটা কোন কারণে সার্থক হয়েছে ভাইকে বলতো? এই কবিতাটা কোন কারণে সার্থক হয়েছে এটা আমরা সবাই জানি। এটা কোনো ভাষা নিয়ে লেখে নাই, এটা তোমার, হ্যাঁ, ভাষা থেকে তোমার চেতনাটা নিছে, ভাষা থেকে চেতনা নিয়ে 1969 গণ অভ্যুত্থানের জন্য লিখছে। বাট এটা তোমার ভাষার জন্য লেখে নেই, এটা 1969 গণ অভ্যুত্থানের জন্য লিখছে। আঙ্গিক বিবেচনা ভাই এগুলো কি জিনিস? রসের জন্য ভাই, রস মানে কি? এখানে কি কোনো রস মশা লিখছে? এখানে রসকসের কিছু দেখি না, এখানে হচ্ছে চেতনার জন্য। কারণ এটা বাঙালিকে একটা অনুপ্রেরণা দিছে। 52তে সালাম বরকত পারছে, 69 তোরা পারবি, চেতনা জাগাইছে। কেমন? আসো এরপরে আসো কি বলছে? মাগু ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না। উদ্দীপকের সাথে ফেব্রুয়ারি 1970 কবিতার কোন দিকটির সাদৃশ্য? দেখো উদ্দীপকটা পড়ো। বলছে মাগু ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তার মানে ভাষা রিলেটেড কিছু একটা, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না, মানে কি ভাষা রিলেটেড কিছু একটা বুঝাইছে। দেখো 1952 সালে ভাষা আন্দোলন, 1970 নির্বাচন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযোদ্ধা। খুব ভালো করে বুঝো, ফেব্রুয়ারি 1969 মানে তোমার 69 গণ অভ্যুত্থান ঠিক, বাট এই উদ্দীপকে কিন্তু আমার গণ অভ্যুত্থানকে বুঝায়নি। এই উদ্দীপকে ডেফিনেটলি আমার 1952 সালের ভাষা আন্দোলনকে বুঝাইছে। ওকে ফাইন, আসো এরপর 144 নাম্বার আনসার করো। বলো উদ্দীপকের ফেব্রুয়ারি 1969 কবিতা মূলভাবে প্রকাশিত হয়েছে কি? স্বদেশ প্রেম প্রকাশিত হয়েছে, মাতৃভাষার প্রীতি প্রকাশিত হয়েছে, জীবন প্রীতি প্রকাশিত হয়েছে। এখানে কি আনসার হবে? ভাইয়াকে একটু দ্রুত করিয়া বলিয়ে দাও, আমি একটু তোমাদের থেকে আনসারটা নিচ্ছি। বলো এখানে কি আনসার হবে? বলো 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 কবিদের জন্ম মৃত্যু সাল মনে থাকে না, জন্ম মৃত্যু সাল থেকে পরীক্ষা প্রশ্ন আসেও না। ব্যাকে একটা আনসার করো। বলো ব্যাকে একটা আর্লি করে আনসার করো, ব্যাকে একটা আর্লি আনসার। 144 নাম্বার ক, সাব্বাস। 144 নাম্বারটা ডেফিনেটলি আমার ক হবে, কারণ এখানে জীবন প্রীতি, জীবনের মায়ার জন্য কেউ এখানে বলে নাই, এখানে তোমার দেশের প্রতি বা মাতৃভাষার প্রতি এখানে এই জিনিসটাকে বুঝাইছে। কেমন? আসো এরপর 145 আনসার করো। বলো ভাষা শহীদদের রক্তের বুদবুদ কোনটা? মানে কোনটাকে বলছে ভাষা শহীদদের রক্তের বুদবুদ? এটা আমরা এটা কি ওই যে শহরের পথে পথে দেখো কি ফুটে আছে কৃষ্ণচূড়া, এটা তো ফুল নয়, এটা হচ্ছে কি শহীদের রক্তের বুদবুদ। তাহলে কৃষ্ণচূড়াকে বলছে আমার কি? রক্তের বুদবুদ। কৃষ্ণচূড়া ফুলকে বলছে আমার রক্তের বুদবুদ। আসো এরপর 146 মানবিক বাগান বলতে কবি কি বুঝিয়েছেন? ওই যে মানবিক বাগান তছনছ হবে, মানবিক বাগান বলতে এখানে মানবীয় জগৎকে বোঝানো হয়েছে, মানে মনুষ্যত্ব বা মানবিক জগৎকে বোঝানো হয়েছে। দেখি এই যে মানবীয় জগৎ হবে আনসার, কি হবে বলতো? মানবীয় জগৎ হবে। এখন দেখো এই জায়গাগুলো থেকে যেগুলো প্রশ্ন আসে, দেখো এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি 1970 কবিতা থেকে যদি প্রশ্ন আসে, আমার একটা স্লাইড থেকে কোশ্চেন আসবে। দেখো কৃষ্ণচূড়া কিসের প্রতীক? লাল রঙের প্রতীক। হরিত উপত্যকা কিসের প্রতীক? হরিত উপত্যকা মানে হচ্ছে সবুজ দেশ। হরিত উপত্যকা অর্থ হচ্ছে সবুজ দেশ। হরিত মানে কোন রং ভাইকে বলতো? হরিত মানে হচ্ছে সবুজ। হরিত মানে কি ভাইকে বলতো? হরিত মানে হচ্ছে সবুজ। হরিত মানে কি? হরিত মানে হচ্ছে সবুজ। হরিত মানে কি? সবুজ। এখানে হরিত উপত্যকা বলতে সবুজ দেশকে বোঝানো হয়েছে। আসো বাট আক্ষরিক অর্থ যদিও সবুজ দেশ, বাট ভাবার্থে এটা পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে, কারণ আমাদের পূর্ব বাংলা মানে কি বর্তমান বাংলাদেশ, এটাকে তোমার সুজলা সুফলা শস্য শ্যামলা পূর্ব বাংলায় বলা হয়। সো এই হরিত উপত্যকা মানে পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে। কমলবন মানে কি? কমলবন মানে হচ্ছে এই যে মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ বা মানবিক জগৎ আমরা যেটাকে বলি। আসো এরপরে ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ওই যে বর্ণমালা ঝরে কিসের মতো করে? নক্ষত্রের মতো করে। তাহলে কিসের সাথে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সাথে। ভাইকে বলো তো বর্ণমালাগুলো যে ঝরে কিভাবে ঝরে? ভাইকে বলো তো কিভাবে ঝরে? কিভাবে বলো? এটা ক্যান্সেল করতে পারো। বলো নাম্বার 1 অবিনাশী, নাম্বার 2 অবিরত, নাম্বার 3 1+2। ভাইকে বলো তো, দেখি আনসার করো, দেখি কে কে পারবা। এটা না পারলে তোমাদের চামড়া তুলে নেব আমরা। বলো দেখি কে কে পারে। বল 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 প্রত্যেকে বল 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 প্রত্যেকে বল 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 বল। একটা আইডিয়া আছে, তারা আজকে আমি রোস্ট করবো। তারা এই হচ্ছে CHTRACHITA। তোমরা কি আইডিয়াটা দেখতে পাইছো? আইডিয়াকে তোমরা দেখতে পাইছো? না দেখতে পেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি ভাষার আইডিয়া আমারে বুঝো।
আমি কি বিদেশে ক্লাস নিচ্ছি নাকি? এ কমেন্ট করছে ভাই আজকেও শব্দ হচ্ছে, এর কারণে আমি চেক করলাম কিন্তু কোনো শব্দ হয় না। আমি কি বিদেশে ক্লাস নিচ্ছি নাকি? এ কমেন্ট করছে ভাই আজকেও কোনো শব্দ হয় না, এই কমেন্ট করছে শব্দ হচ্ছে। বলো একে কি করা যায় বলো, একে শুলিতে চড়ানো উচিত। আসো, অবিনাশী ওকে ফাইন, অবিরত ওকে ফাইন, ওকে ওকে, বাকিরা কই? অবিরস, অবিনাশী, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো। যারা 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 আনসার করছে তোমার, যারা যারা তোমার এই যে যারা কি অবিনাশী যারা আনসার করছো, আর যারা 3 নাম্বারটা 1 ও 2 আনসার করছো, প্রত্যেকে কানে ধরে 10 সেকেন্ড কান্ডারে টানো টানো টানো। যদি না টানো তুমি এইচএসসিতে A+ পাবে না, যদি না টানো তুমি ভার্সিটিতে চান্স পাবে না। কান্ডারে 10 সেকেন্ড টানো। যারা তোমার 1 নাম্বারটা আর 3 নাম্বারটা যে কোনোটা আনসার করছো, টানো, জোরে জোরে টানতে থাকো 10 সেকেন্ড, মানে আমি ছাড়ার আগ পর্যন্ত, বলার আগ পর্যন্ত টানতে থাকবো, আমি শেষ না করার পর্যন্ত টানবা। না টানলে চান্স পাবে না, A+ পাবে না। টানো, 1 2 3 4 5 6 7, টানো। আমি কিন্তু এখানে 10 বলি, টানো টানো টানো। না টাইনলে ভার্সিটিতে চান্স পাবে না, এই যে এইচএসসিতে A+ পেতে না। টানো। ভুল করছে কেন? আমার স্টুডেন্ট ভুল করবে কেন? আমি এত কষ্ট করে পড়াই, ভুল করবি কেন? টানো। যারা মনে মনেও আনসার দিছো এটা বা ওইটা, তারাও টানবে। বলো, আমি এখনো কিন্তু 10 বলি নাই। 7 8 9 9 9, টানো টানো টানো। ছাড়লে চান্স পাবে না, ছাড়লে এইচএসসিতে প্লাস পাবে না। আমি কষ্ট করছি, তুমি ভুল করছো, শাস্তি দিবে, এটা অ্যাকসেপ্ট করে নিবা। 9 9:30 10, ঠিক আছে কানসার। আসো, কি বলছে দেখো, লাইনটা ছিল অবিরত অবিনাশী বর্ণমালা। বুঝো, লাইনটা ছিল অবিরত অবিনাশী বর্ণমালা। আসো, এখন দেখবো বর্ণমালাগুলো হয়তোবা বিন্যস্ত না, হয়তোবা একটা এলোমেলো, এটাকে বলে অবিনাশী। অবিরত মানে কি? থেমে থেমে না, একবারে তোমার, একবারে অবিরত মানে কি? বিরতহীন ভাবে তোমার জ্বলতেছে, এটাকেই বলে তোমার অবরত, অবিরত। সো এই কারণে তোমার কিভাবে পড়ে? অবিরত ভাবে পড়ে। ডেফিনেটলি আনসার হবে আমার অবিরত। কেমন? আর জীবনে ভুলবা এটা, যদি আমি এখন পর্যন্ত কোনো কোশ্চেন দেখি নাই, বাট এরকম প্রশ্ন কিন্তু আমার আসবে। ওকে ফাইন। আসো, টানতে টানতে বড় হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমরা এরকম উল্টাপাল্টা কমেন্ট করিও না। কেউ যদি আমার ক্লাসের কমেন্টের স্ক্রিনশট দেয় যে পোলাপন সবগুলা ক্লাসে বসে বসে টানতেছে, তখন দেখবে আমার দেবে রোস্ট করবে বসে বসে। এইসব অশ্লীল কথাবার্তা বলবো না, কেমন? আসো, 146 নাম্বারটা আনসার করে আমরা। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? দেখো, শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ, সো কবিদের মনে করো বিশেষ করে কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুর, এদের জন্ম মৃত্যু, এদের জীবনী, এদের কাব্যগ্রন্থ উপন্যাস যা যা আছে এগুলো ভালো করে পড়বা। পাশাপাশি শামসুর রহমানের কাব্যগ্রন্থগুলো মনে রাখবা। আমি তোমাদেরকে বলি, তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে তোমার প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। এটা আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো। প্রথম কাব্যগ্রন্থ শুরু তোমার প্রথম দিয়ে, প্রথম কাব্যগ্রন্থ শুরু আমার কি দিয়ে? প্রথম দিয়ে। প্রথম কাব্যগ্রন্থ শুরু আমার প্রথম দিয়ে। প্রথম কাব্যগ্রন্থ শুরু আমার কি দিয়ে? প্রথম দিয়ে। সো এই প্রথম কাব্যগ্রন্থ কোনটা? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসো, হরিত উপত্যকা অর্থ কি? ভাইকে বলো, হরিত উপত্যকা অর্থ কি? এটা ঝলমলে প্রান্ত, সবুজ উপত্যকা, রক্তাক্ত উপত্যকা, না হলুদ উপত্যকা? এটা আমরা সবাই জানি। হরিত উপত্যকা মানে হচ্ছে সবুজ কোথায়? এই যে সবুজ উপত্যকা। ভাইকে বলো তো, হরিত উপত্যকা দ্বারা কি বুঝায়? ভাইকে বলো তো, হরিত উপত্যকা দ্বারা কি বুঝায়? ভাইকে বলো তো, হরিত উপত্যকা দ্বারা কি বুঝায়? ভাইকে বলো, হরিত উপত্যকা দ্বারা কি বুঝায়? এটা আমরা সবাই জানি। পূর্ব বাংলাকে বুঝায়। কি বুঝায়? পূর্ব বাংলাকে বুঝায়। আবার হরিত মানে কি? হরিত মানে হচ্ছে তোমার কি? সবুজ। হরিত মানে কি? হরিত মানে হচ্ছে তোমার সবুজ। ওকে ভাই, আসো, এরপরে 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 এখন তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হলো তোমরা আনসার করো। আনসার করবা, ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন রঙের কথা উল্লেখ আছে? নাম্বার 1 সবুজ, নাম্বার 2 হরিত। অপশন আমার এই দুইটা, বলো। কোশ্চেনে ভুল থাকতে পারে মাঝে মাঝে, দেখে আনসার করো তো। আনসার করো, দেখে আনসার করো। আমার এই যে ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন রঙের কথা উল্লেখ আছে? বলো 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 বলো। সবুজ আর হরিত, কোনটা আনসার দেবে? বলো 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 বলো। আর্লি 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 আর্লি। সোনামন্দিরা, ফার্স্ট 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 ফার্স্ট। হরিত হরিত, ওকে ফাইন, ওকে। সবুজ, হরিত, ওকে ফাইন, ওকে 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 ওকে, যাক আসা যাক।
কারোর কানটা না মনে আর হয়েছে, এটা হচ্ছে হরিৎ হবে। কেমন? আসো এখানে কেন বলছি তোমাদেরকে হরিৎ, হ্যাঁ কেন হরিৎ সবুজ দুইটাই আছে, বাট তোমার অপশনে মনে করো কি অপশনে দুইটাই আছে, এখন যে কোনো একটা তো দাগান লাগবে, কারণ আমার কবিতার মধ্যে ডিরেক্টলি হরিতের কথা আছে, সবুজের কথা নাই, বাট দুইটা রঙে আমার সেম, বাট যেহেতু ডিরেক্টলি হরিৎ আছে দুইটা থাকলে ডেফিনেটলি আমরা হরিৎ আনসার করবো। ওকে আসো এরপরে দেখো এখন এই জায়গাটা আমরা একটু পড়বো, শামসুর রহমানের যে কাব্যগ্রন্থগুলা, এই কাব্যগ্রন্থগুলো দেখো আমি কিন্তু কোনো কবির কাব্যগ্রন্থ আলাদা করে দিই না, তাহলে এই শামসুরের কাব্যগ্রন্থ আমি কেন দিচ্ছি, এই শামসুরের কাব্যগ্রন্থ কেন দিচ্ছি মানে হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। দেখো তার কাব্যগ্রন্থগুলো বেশ সাথে সাথে একবার পড়ো, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, সবাই জোরে জোরে পড়ো, জোরে জোরে আওয়াজ করে জোরে জোরে পড়ো, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে পড়ো, তোমার তাকাই দেখতে বলি না, আমার সাথে সাথে পড়ো, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রুদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা নিজ বাসভূমে, এই নিজ বাসভূমে থেকে কি ফেব্রুয়ারি 1969 কবিতাটা সংকলিত হয়েছে, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা, বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। প্রত্যেকটা কাব্যগ্রন্থ কোনো না কোনো একটা এইচএসসি বোর্ড পরীক্ষা অথবা ভার্সিটি অ্যাডমিশন আমার আসে, এই কাব্যগ্রন্থগুলো আমরা আরেকবার পড়ি। প্রথম গান আমার সাথে সাথে পড়ো, আওয়াজ করে পড়ো, আওয়াজ আওয়াজ আওয়াজ, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বলো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রুদ্রকরটিতে বিধ্বস্ত নীলিমা নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা, বাংলাদেশ স্বপ্ন দেখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। এই কাব্যগ্রন্থগুলো আমার পরীক্ষাতে আসবে। সবাই আরেকবার পড়ে ডান বলি ভাইকে, সবাই আরেকবার পড়ে ডান বলি ভাইকে, সবাই আরেকবার পড়ে ডান বলি, সবাই আরেকবার পড়ে ডান বলি, কেমন? ওকে ওকে ডান 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 ডান, ওকে ফ্যান আসো। এরপরে হচ্ছে এরপরে আমাদের কত নাম্বার, আসো এই জায়গাটা আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো এই জায়গাটা তোমাদেরকে ভাই আবার দিচ্ছি, এই যে হরিৎ মানে কি এটা আমরা একটু আগে দিচ্ছি, আমরা এখন যাবো না এটাতে। আসো এখন 149 নাম্বারটা একটা আমরা আনসার করি। ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতা, এটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত নেওয়া হয়েছে? এটা আমরা সবাই জানি, কোনটা বলতো? এই যে নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে। কোন কাব্যগ্রন্থ থেকে? নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে। ওকে ফ্রেন্ড 150, সেই ফুল আমাদের প্রাণ, এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে এটা আমরা সবাই জানি, সেই ফুল আমাদের প্রাণ, এখানে সেই ফুল বলতে কি বোঝাইছে আমরা সবাই জানি, কোনটা বলতো? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। কি বুঝাইছে? বাংলা ভাষাকে বোঝানো হয়েছে। এই ফেব্রুয়ারি 19, দেখো আমি যে তোমাদেরকে একটু আগে দেখাইছি, দেখো এই যে দেখো একটু তোমাদেরকে দেখাইছি, দেখো আসো ফেব্রুয়ারি 1969 যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা এক জায়গায় তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা একটু আগে আমি তোমাদেরকে পড়াইছি। দেখো এরপরে দেখো এরপরে ওহো আর দেনে তোমাদের কাছে সব আমরা এখন এগুলা বাকিটা আমরা এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার হলে ভাইকে বলো। তাহলে এই যে একটু দেখছি সেই ফুল মানে কি বাংলা ভাষা, কিন্তু এটা এখানে কি আছে থাকার তো কথা, তাহলে এটা অন্য একটা স্লাইডে এই যে দেখো আর খেয়াল করে নাই, সেই ফুল আমাদের প্রাণ, এখানে সেই ফুল বলতে কি বুঝেছে? বাংলা ভাষা গেছে। আমি এই কারণে বলছি আমি স্লাইডে যা দিই এর বাইরে ইনশাল্লাহ আমার কোশ্চেন আসবে না। এতটুকু পর্যন্ত পড়া হলে তোমরা ভাইকে বলো একটা আলহামদুলিল্লাহ দাও, কয়টা লাভ দিবা ভাইকে বলো, বলো বলো এতটুকু বলো, মানে কেমন লাগছে তোমাদের এতক্ষণ পর্যন্ত? এই যে এতটুকু পর্যন্ত তোমরা পড়ছো, মাত্র কত নাম্বার আছে আমরা দেখি তো, কত নাম্বার আছি, কত 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 150-এ আছি, আমাদের আরও 150টা বাকি আছে, কারণ আমাদের টপ 300 MCQ যাবে আমাদের। বলো কেমন লাগছে? এইভাবে যদি মনে করো তুমি একটা MCQ যখন পড়বা, এটা যখন পুরো বিশ্লেষণ করে পড়ো, মানে আমি জানি না তোমরা কেমন ফিল করতেছো, বাট এটা আমি খুব ভালো করে ফিল করি, কারণ MCQ পড়লে এভাবে পড়া উচিত। দেখবা অনেকেই তোমাদেরকে MCQ পড়াবে 1-এর উত্তর, 2-এর উত্তর, 3-এর উত্তর, বাট অনেক কষ্ট করে এই জায়গাটা তোমাদের জন্য ওইগুলো বানাই, মানে এমনি না। ওকে, সো এভাবে যদি পড়ো ইনশাল্লাহ তুমি MCQতে জীবনও খারাপ করবা না, এবং তুমি লিখে রাখো তুমি যে জায়গায় পরীক্ষা দাও না কেন, আমার এখান থেকে কমন আসা লাগবেই লাগবে, কারণ এর বাইরে তো আর কিছু নাই। আমি তোমার আগেই বলছি এর বাইরে আর কিছু নেই, কেমন? ওকে ফাইন। আসো এখন আমরা আজকে কারা কারা এক্সাম দিছো এই জায়গাটা আমি তোমাদেরকে একটু বলতেছি। আগামীকালকে আমাদের যে এক্সাম যাবে সেটা হচ্ছে আমাদের লাল সালু থেকে, খুব গুরুত্বপূর্ণ মাথায় রাখিও, ইতিহাসের মানে তুমি এই যাবৎকালে যত ইতিহাস ঘাঁটছো, যত কঠিন পরীক্ষা হয়েছে, এই যাবৎকালে সবচেয়ে কঠিন পরীক্ষা আগামীকালকে হবে। আগামীকালকে পরীক্ষার কোশ্চেন থেকে তোমার মাথা ঘুরবে, মানে এটা কি বইয়ের লাইন দিছে কিনা তুমি এটাই বুঝবে না। আগামীকালকে আমাদের পরীক্ষার টপিক কি? লাল সালু থেকে আমার সিরাজউদ্দৌলা থেকে। আসো আজকের পিডিএফটা কীভাবে পাবা এটা খুব গুরুত্বপূর্ণ। পিডিএফ পাওয়ার একটাই দেখো আজকের আমাদের মানে আজকে আমাদের এই যে এখন যে লাইভটা চলতেছে এই লাইভের ক্যাপশনটা একটু খেয়াল করো, এখানে ভাইয়ের পেজের মেনশন করে দিচ্ছি আমি আবু সুফিয়ান। এই পেজটাকে ইনভাইট করবা, মানে যতগুলো ফ্রেন্ড আছে ইনভাইট করবা, ইনভাইট দিয়ে পেজের মধ্যে মেসেজ দেবে। আই রিপিট, আমার আইডিতে মেসেজ দিলে কোনো লাভ নেই, আইডিতে মেসেজ দিয়ে আমি রিপ্লাই দেবো না। কোথায় মেসেজ দেবো? পেজের মধ্যে। পেজের মধ্যে মেসেজ দিলে আজকের পিডিএফটা তুমি পেয়ে যাবা, ইনভাইট দিও। ওকে ফ্যান আসো। ওকে
ওকে ওকে আসো। এখন এখন তোমাদেরকে আমি একটু বলি, সো আমি একটু তোমাদেরকে বলি, আচ্ছা এটাকে আলাদা আলাদা পরীক্ষা নেবো, মানে লাল সালু আলাদা, সিরাজুদ্দৌলা আলাদা না, আলাদা আলাদা না, 30টা কোশ্চেনে এক্সাম যাবে। এই যাবৎকালে সবচেয়ে কঠিন এক্সাম যাবে কালকে। অ্যাটলিস্ট মনে করো 30-এর মধ্যে যে 15 পাবে সেও ভালো স্টুডেন্ট। বাট এই যাবৎকালে আমি ট্রাই করবো ইতিহাসের সবচেয়ে কঠিন কোশ্চেন করার জন্য। সো যখন পড়বা এই দুইটা ভালো করে পড়বা, ভালো করে পড়ে এক্সাম দেবে, তাহলে তুমি বুঝতে পারবা যে পড়ার পরেও তোমার কোন কোন জায়গায় গ্যাপ আছে। কেমন? ওকে ফাইন। আসো এখন আমাকে একটু বলো, এখন তোমরা মানে যাদের ইয়াস আমাকে এখন এই জায়গা তাহলে পিডিএফ কীভাবে পাবো আমি বলে দিচ্ছি। আসো এখন বলো আমাদের প্ল্যান করে দেখো, আজকে আমাদের 3 নাম্বার ক্লাস। জাস্ট ভাইয়ের সাথে একটু 2 মিনিট কথা বলো, কারণ ইম্পর্টেন্ট, এটা তোমাদের সাথে কথা বলা লাগবে আমার। সেটা হচ্ছে আমাদের অলরেডি এমসিকিউ মিশন ফার্স্ট পেপার হয়ে গেছে। এখন তোমরা এখানে কোন কোন ব্যাচ আছো আমি জানি না। এখন বলো তোমাদের নেক্সট আমি তোমাদের জন্য কি আনলে তোমাদের বেটার হবে, মানে আগে আমার 25-এর বাচ্চা কাচ্চারা বলো বলো, মানে নেক্সট তোমাদের জন্য কি করলে তোমাদের বেটার হবো বলো, মানে কি চাচ্ছ তোমরা বলো। এরপরে তোমাদের জন্য কোন মিশনটা বলো। হ্যাঁ, লাল সালু সিরাজুদ্দৌলা একসাথে হবে বলো। এরপরে তোমাদের জন্য কোন মিশনটা দেবো ভাইকে বলো, বলো বলো প্রত্যেকে ভাইকে বলো। এমনি ইংরেজি পড়াইলে ভালো হতো, আমি তো ইংরেজি পারি না। বলো 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 বলো। এরপরে কোন মিশনটা আনবো বলো। এরপরে তোমরা কি চাও, এরপরে তোমরা কি চাও ভাইকে বলো, বলো বলো। আচ্ছা 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 এরপরে ওকে ওকে বাংলা সেকেন্ড পেপার ব্যাকরণ ওকে ফাইন। আচ্ছা আচ্ছা আমি এখানে একটু মতামতটা নিচ্ছি। আমি এর আগে আমার জাস্ট আগে আমার 25 বলো, 25 তোমরা কি চাও ভাইকে আগে বলো। আচ্ছা 25 আমি তোমাদেরকে বলি, তোমরা মানে আমাকে আগে জানাও যে তোমরা কি চাও। অনেকে ব্যাকরণ চাও, ওকে ফাইন 25 অনেকে ব্যাকরণ চাচ্ছ। এবার বলো ব্যাকরণের কোন টপিক, ব্যাকরণের টপিক আছে আমার 60টার মতো। আগে 25 বলো তোমাদের কোন টপিক পড়াবো, যে কোনো একটা টপিক আমি গোষ্ঠী শুদ্ধ ক্লিয়ার করাবো ভাইকে বলো। এই যে অনেকে আমার পাপি বান্দারা আমার আইডিতে মেসেজ দিচ্ছে, আরমান, এটা আমি এখনও তোমাদের সামনে রোস্ট করলাম। এই যে আরমান, এ হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পাপি, আমি বারবার না করছি আমার আইডিতে মেসেজ না দিতে। সানজিদা, এও দেখো এই যে সানজিদা সুন্দর করে আমার পাঠিয়ে দিছে, এও আরেক পাপি বান্দা, আইডি থেকেও মেসেজ দিবা না, পেজের মধ্যে দাও। ভাইকে বলো কোন টপিকের চাও তোমরা ভাইকে বলো। এর ফাঁকে আমি একটু তোমাদেরকে বলতেছি, তোমাদের জন্য ভাইয়ের যে স্পেশাল যে ব্যাচটা আছে অনলি 25 এবং 26 ভাইয়ের যে স্পেশাল SPECIAL স্পেশাল যে ব্যাচটা আছে, এখানে আমি তোমাদেরকে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, নাটক, উপন্যাস, নির্মিতি, যারা আমার আগের স্টুডেন্টগুলো আছে আমাকে একটু বলো তো। আচ্ছা সবাই তোমার সমাজ চাও, ওকে ডান। ওকে তোমাদের 25-এর জন্য বাইরে একটি স্পেশাল সমাজের ক্লাস যাবে, একটা না দুইটা, এবং 2 ক্লাসের সমাজ তোমাদেরকে আমি 100 যদি তোমরা আমাকে ফুল টাইম দাও বলো তোমরা কি ফুল ক্লাস করবে কিনা। আমি তোমার কথা দিলাম, তোমাকে যদি আমি 2 দিন সমাজ পড়াই, মানে বিশ্বাস করো এইচএসসির একটা সিঙ্গেল সমাজ তুমি ভুলবা না। আমি একটাও তোমাকে মুখস্থ করাবো না, আমি মানে শপথ করে বলতেছি আমি একটা সিঙ্গেল সমাজ বলবো না যেটা মুখস্থ করো। তোমাকে আমি এমনভাবে পড়াবো, এত মজা করে পড়াবো, এইচএসসির একটা সিঙ্গেল সমাস এর বাইরে যাবে না। একটা সিঙ্গেল যত বোর্ড কোশ্চেন আসো তুমি করতে পারো, অ্যাডমিশনে ইনশাল্লাহ তোমার মিস যাবে না। তোমাকে এমনভাবে পড়াবো, তুমি বিগত সালে ডাবি যত কোশ্চেন তুমি সলভ করতে পারবো তুমি, আমি নিজে তোমাকে সলভ করাবো। ওকে 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 আসো। এখন আমি তোমাকে এই জায়গাটা একটু বলি, তোমাদের জন্য ভাই প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এরপরে মানে প্রত্যেকটা আইটেম, মানে এগুলো তো সবাই পড়ায়, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এরপরে তোমার নাটক, উপন্যাস, যা যা আছে প্রত্যেকটা জিনিস ভাই পড়াবো। এরপরে তোমাকে যে জায়গাটা স্পেশাল হচ্ছে, দেখো আমার যারা স্টুডেন্ট আছে ওরা খুব ভালো করে জানো, মানে আমার এখন প্রত্যেকটা গদ্য পদ্য যা আছে সব কিছুর পিডিএফ আমার 100 আছে। আমার এই স্পেশাল ব্যাচটা আমি কেন স্পেশাল দিয়েছি জানো, কারণ এই স্পেশাল ব্যাচটাকে আমি লিজেন্ড করব, এটাকে আমি লিজেন্ড বানাবো। 25 তোমরা যারা লিজেন্ড হতে চাও, মানে এই ব্যাচটাকে আমি লিজেন্ড বানাবো। কারণ আমার এখন কাজ, যারা আমার কাছে আগে পড়ছে, আমি তোমাদেরকে আগে বলতাম যে তোমাদের ক্লাস নেওয়ার আগে আমি সারা রাত বসে বসে স্লাইড বানাই। এখন আলহামদুলিল্লাহ আমার স্লাইডগুলো মোটামুটি গোছানো আছে। এখন আমার পরিশ্রম এক জায়গায়, সেটা হচ্ছে আমি স্টুডেন্টদেরকে লিজেন্ড বানাবো, যাতে আমার স্টুডেন্ট অন্যান্য স্টুডেন্টদেরকে এমন এমন কোশ্চেন করবে ওরা আকাশ ভাঙি পড়বে, কিরে ভাই এগুলো কোন ধরনের কোশ্চেন, কিরে ভাই এগুলো কি, ভাই এগুলো কেমনে আনসার দেয়। মানে আমি বললাম তো এই কারণে এটা স্পেশাল দিলাম, মানে এইটাকে আমি লিজেন্ড বানাবো। মানে আমার কাজ হচ্ছে এখন লিজেন্ডারি কোশ্চেন বানানো, লিজেন্ডারি কোশ্চেন, নতুন নতুন লিজেন্ডারি কোশ্চেন বানানো, আর শুধু এক্সাম নেওয়া। এই জায়গাটাতে আমি সর্বোচ্চ ইফোর্ট দেবো। পাশাপাশি এই ব্যাচে আমি তোমার এইচএসসির বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, যত সালের যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো মানে সলভ করাবো। এরপর আমি টেস্ট পেপার সলভ করাবো আর লিজেন্ডারি কোশ্চেন এক্সাম নেব। এই 3টে স্পেশালিটি ওরা পাবে। সো মানে তোমরা
অ্যাডমিশনে যারা যারা আছে আমি ভাইকে বলো তো মানে এই টপিকগুলো তোমরা এখন অ্যাডমিশনে এসে ভাই তোমাদেরকে যা পড়াচ্ছে বানান উচ্চারণ সমাস এগুলো যদি এইচএসসিতে যদি আমি এখনের মতো করে তোমাকে শেষ করাইতাম তাহলে তো তুমি কতটুকু আগায় যেতাম। সো এখন দেখো জাস্ট থিঙ্ক করো 25 ওরা অ্যাডমিশন দেবে 26 সালে, ওরা এখন থেকে এই টপিকগুলো 100 পারবে। জাস্ট তুমি থিঙ্ক করো এখন হচ্ছে তোমার কোন সাল 24 সাল, 25 26 আরও প্রায় 1.5 বছর অ্যাডমিশন ধরে বাকি, ওরা এখন থেকে পুরো 100 সেগুলো পারবে। মানে এটা খুব মানে মানে অস্থির লেভেলের একটা। সো যারা 25 আছো এখনও যারা ভাইয়ের সাথে অ্যাড হও নাই জাস্ট ভাইয়ের এই নাম্বারে এই যে এই নাম্বারে কন্ট্যাক্ট করবা, এখানে তোমার বিকাশ নগদ যা আছে মানে তুমি দেখো আর 2 থেকে 3 দিনের মধ্যে আমার কোর্স ফি 1K চলে যাবে। কারণ আমি তোমাকে 2টা পেপার পড়াবো, আমি তোমাকে বোর্ড কোশ্চেন সলভ করাবো, আমি তোমাকে কি মানে বোর্ড কোশ্চেন সলভ করাবো, টেস্ট পেপার সলভ করাবো, এক্সাম নিব, লিজেন্ডারি কোশ্চেন এক্সাম, এমন না যে সহজ সহজ লিজেন্ডারি কোশ্চেনের এক্সাম দিব। সো এটা তোমার অনেক কষ্ট করো তোমাদের জন্য। সো এইটা আমার দাবি, মানে এটা আমি করবোই করবো ইনশাল্লাহ। বাট এখন যারা হবে আগে থেকে প্রি বুকিং তাদের জন্য অলরেডি 750 টাকা। কারণ তোমরা এখন দেখছো এখন প্রি বুকিং চলতেছে, এখন কিন্তু আমি কারো থেকে মানে এখন আমি ফেসবুকে কোনো পোস্টও দিই নাই, অলরেডি অনেকে হয়ে গেছে, তোমরা খুব ভালো করে জানো যারা যারা হয়েছো। সো পরে হইলে মানে এগুলো মিস করবা, যত একদিন দেরি করবা মিস করবা। আরেকটা জিনিস ভাইয়ের আগের যে ব্যাচ এইচএসসি আছে ওই ব্যাচের রেকর্ড প্রায় 33টা বা 34টার মতো ক্লাস আছে, ওই 34টা তোমরা রেকর্ড পেয়ে যাবা। মানে ওই 34টা তোমরা চাইলে এখন বসে আগে থেকে করে ফেলতে পারবা, আবার নতুন করে লাইভ করতে পারবা। সো একটা ব্যাচে আমার মনে হয় না এর থেকে বেশি আর কিছু দেওয়া যায়। ওকে ফাইন, তাহলে 25 তোমরা হ্যাপি কিনা ভাইকে বলো, মানে 25 তোমরা এটা চাও কিনা ভাইকে বলো। 25-এর সোনামন্দিরা ভাইকে এটা বলো তোমরা এটা চাও কিনা ভাইকে বলো। 25-এর বাচ্চারা অ্যাডমিশন তোমাদের সাথে ভাই কথা বলতেছি, দাঁড়াও ভাই কারেক্ট আমার 25কে একটু সময় দিতে চাও ভাই। এখন এইচএসসি 25-26 আমরা বানবাসী না না উর্মি জান্নাত জয়ী, মানে দাঁড়াও তোমাদের কথা 1 মিনিট পরে বলতেছি। 25 তোমরা হ্যাপি কিনা ভাইকে বলো, আসো। ওকে ওকে তানবীর ইসলাম, হ্যাঁ আমরা তো জানি তানবীর বিরোচন ভাই করাবো। 25 ব্যাচ হ্যাপি, ওকে ওকে 25 ব্যাচটা এখন অ্যাডমিশনের প্রিপারেশন নাও, অনেক উপকৃত হবা। আরিয়া যথেষ্ট মানে খুব ভালো একটা কথা বলছি, এটা যদি ওরা এখন বুঝে, বাট এটা এখন ওরা বুঝবে না, বাট কে বুঝেবে ওদেরকে। এখন তোমরা যারা আমার ক্লাসগুলো করো তোমরা খুব ভালো করে মানে আমার আগের যারা ব্যাচে ছিল এইচএসসি ওরা খুব ভালো করে জানে যে আমি কীভাবে পড়াইছি। ওকে ওকে জি ভাই, এই যে আমার 25-এর অনেকে হ্যাপি, 25 হ্যাপি, ওকে হ্যাপি আলহামদুলিল্লাহ হ্যাপি হ্যাপি যাক আলহামদুলিল্লাহ। এই যে আমার 25 হ্যাপি, আসো এখানে। ওকে 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 26 কারাগার আছে আমাকে বলো তো, 26 কারাগার ভাইকে বলো 26 কারাগার আছে এখানে, আমি একটু 26দেরকে দেখতে চাই, আসো। 26 অ্যাডমিশন ব্যাস তোমরা তো আমার অনেক পাইছো না, তোমাদের আমি এই ক্লাস দিয়েছি মনে হয় 35টা, রিটেন ক্লাস দিয়েছি 5টার মতো, আবার এখন এমসিকিউ ক্লাসগুলো তোমাদের জন্যই, আবার 2 দিন পরে তোমাদের ব্যাকরণ এমসিকিউ যাবে। তো তোমরা আমার কয়দিন পেয়েছো 40-42 দিনের উপরে অলরেডি পাই গেছো, আজকে 3 দিন সহ 45 দিনের মতো তোমরা পাইছো। আমার 25-টা একটু সময় দিতে দাও না, তোমাদেরকে তো সময় দিব সোনামন্দিরা। 26 কে দিকে আমি একটু 26দেরকে দেখতে চাই। এই যে নাবিলা তুমি তো ভাই কেমন, তুমি তো মনে ভর্তি হয়ে গেছিলা। ওকে 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 24-এর জন্য কিছু করেন, 24 তোমরা ওয়েট করো না একটু। এই যে আমার 26-এর অনেকে আছে, 26-এর অনেকে আছে, ওই যে আমার 26-এর অনেকে আছে। 24 ব্যাচকে চলে যাবো না, 24 তো মানে 24 তো লিজেন্ড ব্যাচ। 24 আমাকে যেটা দিছে তোমাদের ওই দিন আমি এখনও বলবো আমার লাইফের একটা বেস্ট দিন এটা হচ্ছে এটা 8.5K, এটা তোমরা খুব ভালো করে জানো। সেই দিনটাকে আমি ভুলবো, এটা আমাকে কে দিছে 24 দিছে না। আমি হয়তো জীবনে কোনো বেসকে দেখ আমি কিন্তু 23 বেসকেও পড়েছি, বাট আমি 23 বেসের কথা কখনো বলিও না, বাট আমি 24-এর কথা অলওয়েজ বলি। এটা হচ্ছে আমার কাছে আমার লাইফের বেস্ট, এটা আমি মানে 25-26-এর সামনে বলতেছি আমার লাইফের বেস্ট হচ্ছে এটা। মানে এটা আমি মানে লাইফে হয়তো অনেক ব্যাচ পড়াবো অনেক কিছু করাবো, বাট আমার দেখো 24-কে অনেকে গালি দেয় যে 24 ব্যাচ হয়ে এই হয়েছে ওই হয়েছে, বাট আমি মানে আমার কাছে আমার লাইফের সবচেয়ে বেস্ট ব্যাচ হচ্ছে এটা। কারণ আমি এখান থেকে আমি মানে এখনো পর্যন্ত হাইয়েস্ট ভালোবাসা আমি এখান থেকে পাইছি। মানে ওরা জানে ওরা আমাকে কী পরিমাণ ভালোবাসে, মানে এটা যদি 24 জানে হয়তো বা 25 এখনও তোমরা হয়তো ভাইকে এখনও পাও নাই বা মানে করো নাই, মানে এখন হয়তো ভাই কোথাও পাও নাই, 26 তো পায় নাই হয়তো বা তোমরা হয়তো বা ওভাবে কোনো চেনো না। বাট আমার 25-এর যারা এখানে মানে 24-এর যারা আমার এফআরবি ব্যাচে ছিল, এরপরে তোমার যারা আমাদের ক্র্যাশ কোর্সে ছিল, হ্যাঁ মানে এরা জানে এদের সাথে আমার মানে রাত দিন কেমন ছিল, মানে রাত দিন 24 ঘন্টার মতো কানেক্টেড ছিল। পরীক্ষার আগে একটা সিঙ্গেল ঘন্টা নেই মনে ওরা আমাকে দেখে নাই, মানে একটু পর যা লাগে ইভেন পর্যন্ত, মানে এটা অন্যরকম। মানে 24 হচ্ছে আমার লাইফের এটা বেস্ট, সো এটা তো বলার বাইরে। এখন 24-এর পরে এখন আমার 25 যারা আছে কম্বোতে যারা ছিল ওরাও মোটামুটি চিনে,
আর 26, আচ্ছা 26কে নিয়ে কথা বলতে লাগছিলাম, 26কে নিয়ে আমি একটু বলি, 26কে নিয়ে একটু বলি। সেটা হচ্ছে তোমাদের 26-এর ফুল সিলেবাসে গদ্য, এরপরে তোমার পদ্য, এই জায়গাগুলা মানে এখানে মেবি তোমার 10টা কিংবা 12টা করে আছে, এখানেও তোমার 10টা কিংবা 12টা করে আছে, 10টা থেকে 12টা করে আছে। আবার ব্যাকরণ আইটেমে প্রায় 7-8টা, মানে এখানে কিন্তু ফুল সিলেবাস, বিরোচনা মোটামুটি সবগুলা। দেখো 25কে আমি পড়াইলে কয়টা গদ্য পড়াবো, 7টা গদ্য পড়াবো। আর 26কে পড়াইলে কয়টা পড়াইতেছে, 12টা, তাহলে 12 দুগুণে 24। 26কে পড়াবো আমি 24টা, যেগুলো তুমি অনলাইনে অ্যাভেলেবল পাবাও না এখন, এটা আমি পড়াবো। আসো এরপরে আর 25কে পড়াবো কত, 7 + 7 14। বাট তুমি কি জানো, আমি এখন 26-এর আমার কোর্স ফি আমার ডেফিনেটলি এটা 1250 হবে। তুমি আজকে লিখে নাও, আমি আজকে বলছি না, মানে মাথায় রাখো সুফিয়ান কখনো মিথ্যা কথা বলে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি কখনো মিথ্যা বলি না, খুব কম, আমার মনে হয় না আমি আমার লাইফে মানে খুব একটা মিথ্যা কথা বলছি, আমি বলি না, এটা আমি নিজে স্বীকার করি, আমি খুব বলি না, এটা যাবে। বাট এখন যারা নিচ্ছ, বাট এখন যারা প্রি বুকিং নিয়ে, তারা 25-এর মতো করে 750 দিয়ে নিতে পারবা। জাস্ট আমার যে নাম্বারটা আছে, একটু আগে নাম্বারটা দিয়েছিলাম, এই যে ভাই জাস্ট এখান থেকে দেখাচ্ছে, এখানে দেখানোর দরকার নেই, মানে এই যে এখানে বিকাশ নগদ সবে আছে, সেন্ড মানি করে আমার পেজে, আমার আইডিতে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নোট দিলে হবে। ওকে ফাইন, আসো। ওকে ওকে আসো, এখন আমার 24 কই, 24 সোনামণিরা কই, 24 অ্যাডমিশন ব্যাচ তোমরা কই, আসো 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 আসো। যাক মনে আছে 24কে, 24কে না তো 8.5কে, 24কে না, মানে ওইটা আমার এখনও মনে আছে। মানে এটা মানে 24-এর সাথে আসলে স্মৃতিগুলো ছিল অন্যরকম। মানে তখন মানে আমার যে মানে আমার যারা টিচার ছিল বা অনলাইনে মানে আরও বড় বড়, ওনারাও আমার বিরুদ্ধে শুরু করে দিয়েছিল, আমার এখনও মনে আছে। মানে কত কিছু বলছিল তখন, কত পোস্ট দিছিল, এগুলো এখন না বলি, বাট মানে কেউ কোনো কথা কান দেয়নি। 24 আমাকে ওই পরিস্থিতিতেও তোমার যে ভালোবাসাটা দেখাইছে, এটা কখনোই ভুলবো না। ওকে 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 আচ্ছা 24 যারা যারা আছে, এই যে সোনামুন্ডা বিরোচনের একটা ক্লাস দেন, ওকে ফাইন, ওই নোট ডাউন করলাম, নোট ডাউন করলাম। 24কে আমি একটা গিফট ক্লাস দেবো বিরোচনের, ওকে ফাইন, বিরোচনের একটা গিফট ক্লাস দেব। ওকে 24-এর আমি একটা বিরোচনের একটা গিফট ক্লাস দেবো। আসো এরপরে হচ্ছে তোমাদের আর কি দিব, আর কি দিব, আর কি, ও এখন তো আমাদের বাংলা ফার্স্ট পেপারের টপ 300 এমসিকিউ মিশন চলে, সেম টু সেম 24 তোমাদের জন্য ভাইয়ার সেকেন্ড পেপারের উপর এরকম টপ হইতে পারে, সেটা 200 অথবা 300, অ্যারাউন্ড আই থিঙ্ক মনে হয় 300 হবে, টপ এমসিকিউ পাবে অনলি ফর 24। এটা আমি ফ্রিতে দিতে পারবো না, এটা অনলি ফর আমার 24-এ যারা যারা ভাইয়ের আমার কাছে আছে শুধু ওরা পাবে। এটা মনে হয় আমার ফ্রিতে মনে দেওয়া পসিবল না, কারণ ফ্রিতে ফার্স্ট পেপার দিয়েছি আমি স্যারের বেগ অনেক রিকোয়েস্ট করে, বাট সেকেন্ড পেপার মনে হয় না ফ্রিতে দেবে স্যারের বেগ, তবুও আমি একবার বলে দেখবো, মানে হয়তো এটা নাও হতে পারে। ওকে ফাইন, 24-এর জন্য আমি ইনশাল্লাহ তাহলে বিরোচনের একটা গিফট ক্লাস রাখলাম, আবার তোমাদের সেকেন্ড পেপারের উপর মিশন দেবো, তাহলে তোমাদের আর কিছু লাগবে না। ওকে 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 আর কিছু বলো, আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা, বা তুমি যেই বেসে রহো না কেন, তোমাদের কোনো কিছু চাওয়ার থাকলে ব্যাগে সুন্দর করে চেয়ে নিচে দিয়ে ব্যাসটা লিখে দাও, ভাই আমি 25 বা 26 বা 24 বলো। ভাই মাধবীলতা ফুল দিয়ে অ্যাস লিখে কঠিন ভালোবাসা দেখেছিলাম, ও আচ্ছা আচ্ছা ওইটা মাধবীলতা ফুল, ও আচ্ছা না ফুলটা অনেক সুন্দর ছিল। ভাই আমাদের ইংলিশটা নিয়ে স্যারের ভাইয়ের সাথে একটু কথা বলেন। কেন, স্যারের ভাই তো সবাই পড়াইছে, আর ভাইয়ের এখন একটু মানে প্রবলেম যাচ্ছে, মানে ভাবে অসুস্থ তো, আবার ভাই এখন একটু মানে ভাই এখন মানে ভাইয়ের বাসায় নাই, ভাই একটু বিজি আছে, খুবই বিজি। ভাইয়ের সাথে আমার একটু ক্লাসে ঢোকারও কথা হয়েছে, মানে ভাই আমাকে জাস্ট এতটুকু বলছে, সুফিয়ান একটু দেখে রাখিস, আমার একটু প্রবলেম চলতেছে। সো তোমাদের যে কোনো কিছু তো ভাইকে বলিও, স্যারের ভাই তোমাদের যথেষ্ট তোমাদের দেখো সব কিছু দেখে শুনে রাখে, বাট ভাই এখন একটু প্রবলেম পড়ে গেছে, ভাইকে একটু রিল্যাক্স হতে টাইম তো। ওকে বলো ভাই, সমার্থক শব্দ, ওকে ফাইন, মানে এটা তো বিরোচনের মধ্যে পড়ছে, এগুলো সব দেখাবো। বলো আর কি লাগবে তোমাদের, যার যত কিছু চাওয়া লাগবে। এই যে 25, বাহ আমার 25-এর অনেক আছে, কিন্তু 25-এর সোনামন্দিরে অনেক আছে। 25 তোমাদের কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওই টেলিগ্রাম গ্রুপে ভাই তোমাদের সাথে মানে বিস্তারিত কথা বলবো, ট্রাই করবো আজকে কথা বলার জন্য। ওকে 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 আর কারা কারা আছো ভাই? সামনে বর্ণ এক্সাম, সামনে সামনে বর্ণ এক্সাম মানে কি? ওকে 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 ভাই আমাদের ফিনান্স নিয়ে কিছু ক্লাস দিলে ভালো হতো। ফিনান্স ক্লাস মানে 2 তারিখ থেকে হবে আমি যতটুকু জানি। সমাজ চিহ্নিত করতে অনেক সমস্যা হয়, যথেষ্ট পড়ি তাও প্রবলেম করি। আচ্ছা এইচএসসি 25 তাওহিদ, মানে তুমি জাস্ট আমি সমাজটির উপর 2টা ক্লাস দেবো, ওই 2টা ক্লাস করার পরে যদি তোমার সমাজের প্রবলেম থাকে আমি সমাজ পড়ানোই ছেড়ে দিব, কথা দিলাম। যদি আমি পড়ানোর পরে কারো সমাজের প্রবলেম থাকে আমি সমাজ পড়ানো ছেড়ে দিব। আমার বিশ্বাস আমি সমাজ পড়াইলে এটা সিঙ্গেল স্টুডেন্টের জীবনের সমাজ মানে প্রবলেম হবে না। ওকে 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 আর কিছু, আর কিছু সোনামন্দিরা? কালকে আমার বাংলা পরীক্ষা, ভাই যা পড়াইছে দেখবে এগুলো থেকে আসবে। এইচএসসি 26-এর কোর্স নিছি,
25-এর তাতে তাহলে 25-এর তাহলে কি 26-এর ফুল সিলেবাস ওই কোর্সে কভার হবে? এসএসসি 26 কোর্স দিচ্ছে 25-এর, না 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 আশিক মুস্তফা, আমি তোমাদেরকে বলি তোমার 26-এর যারা আসো তোমাদের কাছ থেকেও আমি কিন্তু এখন এই যে 750 টাকায় নিচ্ছি, এবং এই তোমাদের 750 টাকা দিয়ে আমি ফুল সিলেবাস কভার করে দেবো, নট শর্ট সিলেবাস। 26 আমি আলাদা গ্রুপে আমি ফুল সিলেবাস কভার করে দেবো, এটা তোমরা দেখতে পাবা। ওকে ওকে, আচ্ছা সব কবি পরিচিতি একসাথে ক্লাসে দিয়ে দিন, ওকে ফাইন ওকে। তাহলে আমি আরেকটা জিনিস অ্যাড করলাম, কবি পরিচিতি, বিরোচন প্লাস কবি পরিচিতি, যাও আমি নিজে লিখে নিলাম যাতে আমার মনে থাকে। ওকে 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 ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট, কবি পরিচিতি আর বিরোচন, আমি এটাও দিব আসো। ওকে অ্যাডমিশন ব্যাচ তোমরা, আচ্ছা এইচএসসি 24 আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের অ্যাডমিশন ব্যাচে যারা আসছো ভাই তোমাদের প্রতি কী পরিমাণ ডেডিকেশন ছিল এবং কীভাবে তোমাদের ক্লাসগুলো নিয়েছি এটা শুধু তোমরা জানো, কারণ আমি অ্যাডমিশনের ফ্রি ক্লাস নিই, তোমাদের গ্রুপে ক্লাস নিতে তোমরা ভাই খুব ভালো করে জানো। তো এখন আমার নতুন একটি স্পেশাল ব্যাচ আসছে, এই জায়গাতে তোমাদের সর্বোচ্চ পরিমাণ আমি ভালোবাসা কামনা করি, মানে আমি এটাতে আমি এটা খুব মানে আশাবাদী, সেটা হচ্ছে আমাকে এক্সটেনশন নক দেবে যে ভাইয়া ওই আপনার অ্যাডমিশন ব্যাচের অমুক ভাইয়া আমাকে বলছিল আপনাকে নক দেওয়ার জন্য, জাস্ট আমি এই জিনিসটা চাই। প্রয়োজন তোমাদের রেফারেন্সে একটা স্টুডেন্ট আসলে ওকে প্রয়োজনে আমি 50 টাকা প্রয়োজনে ছাড় দিতে আমি রাজি আছি, কোনো সমস্যা নেই, কারণ এটা আমার মানে এখন আমার অ্যাডমিশন ব্যাচ কার, আমার ছোটো ভাই বোন, আমার ছোটো ভাই বোনের ছোটো ভাই বোন মানে কি আমার ছোটো বোন ছোটো ভাই, সিম্পল। সো আমি জাস্ট এই জিনিসটা তোমাদের থেকে দেখতে চাই, কেমন? ওকে ওকে, স্তবক ঝামেলা লাগে ভাই, এটা বুঝি, স্তবক মানে তো প্যারা, স্তবক মানে তো প্যারা, কেমন ভাই? আপনারা দেওয়া বাংলা প্রশ্নগুলো সলভ করার পরে আমার যখন কোশ্চেন ব্যাংক খুললাম আমি 90% বাংলা প্রথম পত্র ইজিলি সলভ করতে পারতেছি, এইচএসসি 25 ভাগ, আলহামদুলিল্লাহ। তৌহিদ মানে এখনও তো সবে শুরু, তুমি তো 25, সবে তো শুরু ভাই সাথে দেখছো, তুমি দেখো না মানে কি আসে তোমাদের জন্য। 26-এর জন্য যে আলাদা পেজ হবে, জি 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 26-এর জন্য আলাদা হবে, জাস্ট একটু ওয়েট করো। কাজে জান্নাতুল ফেরদৌস অসুস্থ, দোয়া রইল তোমার জন্য, দ্রুত করে সুস্থ হও। আচ্ছা আগামী রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমানের জীবনী দ্বার কারো লাগবে? হ্যাঁ লাগবে লাগবে লাগবে, এগুলো ভাই পড়াবো, চারটা লাগবে। ওকে ওকে, অলরেডি 25 একজনকে ভর্তি করাইছে। সাদিয়া মিনা তুমি কারে করাইছো? কই তুমি তো আমার মেসেজ দাও নাই। একজন কেন? কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে তোমাদের? আমি তোমাদেরকে বলি, তোমাদের খুব দ্রুতই তোমাদেরকে রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেবো, আগে রেকর্ড ক্লাসগুলো দিয়ে দেবো, কেমন? এই রেকর্ড ক্লাসগুলো দেখো আমাদের এখনও তোমার অফিসিয়ালি লঞ্চ হয় না, এখন প্রি বুকিং চলতেছে, ক্লাসগুলো ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে। মানে আমাদের এই যে তোমরা তোমাকে দেখতে পাচ্ছ না, মানে আমাদের অফিসটা এখন মানে খুব অগোছালো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যেমন করো, এই যে এগুলো ছিল আমাদের অফিসের দেওয়ালের মধ্যে লাগানো ছিল। সো এই যে অফিসটাকে পুরো গোছাচ্ছে, মানে অফিসটা আমাদের চেঞ্জ করবে। সো এখানে আমাদের প্রায় 4-5 দিনের মতো ঝামেলা যাবে। আমি জানি না আগামীকালকেও ক্লাস হবে কিনা, কারণ 4-5 দিন আমাদের ঝামেলা যাবে এই পুরো অফিস টফিস মানে চেঞ্জ করা। সো এরপর থেকে ইনশাল্লাহ তোমাদেরকে জানাই দেবো। ওকে ওকে ওকে, আর কিছু? বাংলা সেকেন্ড পেপার প্রবলেম হয় অ্যাডমিশন, কোনো প্রবলেম নেই, এগুলো কোনো প্রবলেম না, আমার ক্লাস করবা প্রবলেম থাকবে না। ওকে 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 ওকে, তারেক ইসলাম ভাইয়া কি বলো বলো বলো, কার কি কথা আছে আর্লি করে বলো। আচ্ছা সো এখনও যারা যারা ভর্তি হয় না, জাস্ট আমার পেজ, আজকে পিডিএফ কীভাবে পাবো আমি আবার বলছি, ইনভাইট দিয়ে স্ক্রিনশট আমার পেজে দেবে, পেয়ে যাবা, বা অফিসের অ্যাড্রেস দেন। অফিস হচ্ছে তোমার আজিমপুর ছাপড়া মসজিদের এই পাশে, কেমন? আজকের পিডিএফ কীভাবে পাবো মাত্র বললাম, আমার পেজের মধ্যে নক দিবা, পেজে ইনভাইট দিবে, ইনভাইট দিয়ে নক দিবা। আর আগামীকালকে পৃথিবীর ইতিহাসের কঠিন এক পরীক্ষা হতে যাচ্ছে, সো আমরা প্রত্যেকে দেবো। এখানে কি ম্যাডামের ক্লাস হয় না? না না না, এটা মাথায় রাখবা, মানে কারো চেহারা দিয়ে ম্যাডাম দিয়ে ক্লাস, মানে এগুলো হচ্ছে দেখো, মানে তোমরা যারা অফলাইনে প্রাইভেট পড়ো, কয়েকজন ম্যাডামের কাছে পড়ো, এগুলো হচ্ছে হুদাই, মানে চেহারা দেখে চেহারার সৌন্দর্য দিয়ে ক্লাস, মানে হুদাই, মানে দেখো মানে অনেকের নাম চলে আসতে নাম নেব না, মানে এগুলো হুদাই। জীবনে তুমি চেহারা ভালো লাগলে তোমার ম্যাডামটারে যে তুমি আই লাভ ইউ যে বলে আসো, বাট চেহারা দিয়ে ক্লাস এটা কখনো, ক্লাস দেখবে যে মানে তুমি ক্লাসে কতটুকু তুমি পাচ্ছ এখানে, এটাই দেখবা ক্লাসের, মানে তুমি ক্লাসটা করে তুমি তোমার পড়া কমপ্লিট হয়েছে কিনা। যেমন যে একটা ছেলে বলছে ভাই এই এমসিগুলো সলভ করার পরেও বোর্ডে যে কোশ্চেনগুলো খুলছো সব পারে। আমি তো তোমাকে এটাই বললাম যে এই 300 এমসিকে তুমি বিশ্লেষণ করে তোমার আর কিছু লাগবে না, কেমন? ওকে ওকে ওকে, আমি তো প্রশ্ন ব্যাংক শেষ করতেছি, শুধু এটা শেষ করলে হবে না, প্রশ্ন ব্যাংক শেষ করবো, আমার এই 300 শেষ করিও। ওকে 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 ভাই, আজকের পরীক্ষা ভাই 14 হয়েছে কিন্তু 6টা ভুল করে ফেলছে, না এরকম ভুল করলে হবে না, আরও ভালো করতে হবে। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই বিতি, এবং ইনশাল্লাহ বাংলা সেকেন্ড পেপার ফ্রি ক্লাস পাবো, এটা এখনও বলা যাচ্ছে না, মানে ফ্রি ক্লাস করে তো দেখবা। সো আমরা আজকের মতো ইনশাল্লাহ এখানে যাচ্ছি, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের সাথে কানেক্টেড থাকবে। এইচএসসি 25-26 যারা এখনও ভাইয়ের সাথে কানেক্টেড হন আমাদের স্পেশাল ব্যাচে, আমার নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে নক দিবা, তাহলে হবে, আর কিছু নেই, বা হোয়াটসঅ্যাপে নক দিবা, পেজে নক দিবে না।
আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এখন সবাই চলে যেতে পারো, সবাই চলে যেতে পারো ইনশাল্লাহ। তোমাদের যে কোনো প্রবলেম ভাইকে জানাবে। ওকে 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 ওকে, টাটা, গুড বাই। ইনভাইট কি প্রতিদিন দেবে? না, ইনভাইট আর কালকে থেকে দেওয়া লাগবে না। ওকে, গুড বাই, টাটা।